Assalamu alaikum, my dear students of Arts and Commerce Pathshalar special program Power Play 2026 এর আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা সবাই আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানিয়ে দাও। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যাদের ফাইন্যান্স আছে, তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা আমাদের আজকের যে ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা একসাথে শুরু করতে চাই। সো অ্যাগেইন তোমাদের সবাইকে যারা যুক্ত হয়েছো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের হাবিব ভাইয়া, পড়াশোনা শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বিবিএ এবং এমবিএ শেষ করেছি। সো দেখতে দেখতে আমাদের অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে চলে এসেছি। আমরা আমাদের যে শেষ প্রান্তের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তারই প্রেক্ষাপটে আজকে আমরা ফাইন্যান্সের সপ্তম লেকচার নিয়ে আমরা হাজির হয়েছি তোমাদের সামনে। সো তোমরা সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানিয়ে দিবা, আর তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে একটু মেনশন করে দিবা যেন আমরা একসাথে আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে ফাইন, আমি একটু কমেন্টস করে দেখে আসি কারা কারা যুক্ত হয়েছে আর কারা কারা শুনতে পাচ্ছে কিনা। তাইবা হোসাইন ওয়ালাইকুম আসসালাম, আবরার আহমেদ ওয়ালাইকুম আসসালাম, ফারদিন ওয়ালাইকুম আসসালাম, সুদীপ্ত ভৌমিক ওয়ালাইকুম আসসালাম, মিসবাহুল হোসাইন ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? মুক্তা কি খবর? ওয়ালাইকুম আসসালাম। আবরার আলহামদুলিল্লাহ, সব ক্লিয়ার, ভেরি গুড। ফারদিন সবাইকে মেনশন করে দিচ্ছে, খুবই খুশি হলাম। তারপরে হচ্ছে মেহজাবিন একজনকে মেনশন করে দিচ্ছে তার কলিজার টুকরা বান্ধবীকে। এটাকে সুমাইয়া চৌধুরী নাকি? ক্লাসে আই, এই চ্যাপ্টার না পারস না? যারা যারা পারে না সবাইকে নিয়ে আসো, আজকে ক্লাসে সব পারে যাবে। তাইবা বলতেছে সব ক্লিয়ার, ভেরি গুড। পোষণ আক্তার ওয়ালাইকুম আসসালাম, জাহিদুল ইসলাম মান্না ভাইয়া, সেভ করি নাই আমি, একটু ছোট হয়ে গেলাম আর কি আজকে। কালকে ফাইন্যান্স এক্সাম, তাই তো ভালোই হইলো। আজকে আমরা 2টা চ্যাপ্টার শেষ করবো ইনশাআল্লাহ, খুব ভালো মতো শেষ করব। আজকের যে চ্যাপ্টারটা, 2টা চ্যাপ্টার আছে, খুব ছোট ছোট চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং ওয়েতে আমরা আজকের ক্লাসে 2টা চ্যাপ্টার একদম ভালো মতো শেষ করব। 2টা চ্যাপ্টার কি কি বলতো? 2টা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 8 বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা, ব্যাংকিং এর চ্যাপ্টার 8, এন্ড চ্যাপ্টার 9 ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং। দিস ইজ চ্যাপ্টার 1 এন্ড দিস ইজ চ্যাপ্টার 9। এই 2টা চ্যাপ্টার আমরা আজকে একদম তুলোধুনো করে দিব একদম। হ্যাঁ, কিভাবে করব? আমরা হচ্ছে টপিক শেষ করব, দেন হচ্ছে আমরা সিকিউ প্র্যাকটিস করব, দেন কিছু বোর্ড এবং কলেজের কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করব 2টা চ্যাপ্টারেরই, দেন হচ্ছে আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা প্রথম চ্যাপ্টারটা শেষ করে, আই মিন চ্যাপ্টার 8 বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা শেষ করার পরে একটা ছোট্ট গ্যাপ দিব, দেন আমরা আবার চ্যাপ্টার 9 শুরু করব। সো ভয় পাওয়ার কোনো দরকার নাই, মন খারাপ করারও কোনো দরকার নাই। 2টা চ্যাপ্টার দেখে কেউ মানে অস্বাভাবিক হয়ে যাওয়ারও কোনো দরকার নাই। চ্যাপ্টারগুলো খুবই ছোট, একটা বড় চ্যাপ্টারের সমান হচ্ছে 2টা চ্যাপ্টার মিলায়, সো কোনো প্রবলেম হবে না। ওকে, তারপরে হচ্ছে আতিকা আবেদিন জারিন ওয়ালাইকুম আসসালাম, তারপর জান্নাত খান ওয়ালাইকুম আসসালাম। ওকে ফাইন, ওকে, সবাই ঠিকঠাক শুনতেও পাচ্ছে, দেখতেও পাচ্ছে। তাহলে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করে দেই। হ্যাঁ, আর সময় নষ্ট না করে, অলরেডি 3.5 মিনিট সময় নষ্ট করলাম, আর নষ্ট করতে চাই না। হ্যাঁ, যেহেতু আজকের ক্লাসটা একটু বড় হতে যাচ্ছে, বড় মানে ইন দ্যাট সেন্স যে 2টা চ্যাপ্টার যেহেতু হয়তো এই জন্য বড় হতে পারে, বাট নট লাইক দ্যাট। ওকে, সো আমরা তাহলে শুরু করে দিই, বাকিরা আস্তে আস্তে যুক্ত হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমরা আর ওয়েট না করে, অনেক হয়েছে। প্রথম চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে বৈদেশিক বিনিময় এবং বৈদেশিক মুদ্রা। এটা হচ্ছে ব্যাংকিং এর চ্যাপ্টার, কত বলতো? 8, চ্যাপ্টার 8। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, কালারটা এই কালার দিয়ে। হ্যাঁ, ওকে ফাইন। নেক্সট, প্রথমে আমাকে জানতে হবে এই চ্যাপ্টারের নামটা কি বলতো? গোড়ায় একটু হাত দেই। বৈদেশিক বিনিময়। কি বিনিময়? আগে বিনিময়, তারপরে বৈদেশিক বিনিময়, তারপর আস্তে আস্তে বৈদেশিক বিনিময়ের জন্য প্রয়োজনীয় মুদ্রা, যেটার নাম বৈদেশিক মুদ্রা। এই হচ্ছে টোটাল চ্যাপ্টার।
প্রথম হচ্ছে বিনিময়, জিনিসটা কি জানতে হবে, তারপর বৈদেশিক বিনিময় কি জানতে হবে, আর বৈদেশিক বিনিময়ের সাথে কানেক্টেড হচ্ছে এখন আর বিনিময় করতে গেলেই তোমার মুদ্রা লাগে, আর যখনই সেটা বৈদেশিক বিনিময় হবে তখনই সেটার নাম হয়ে যায় বৈদেশিক মুদ্রা। তাহলে বিনিময়টা কি আমরা একটু শুনি। আগেকার দিনে হচ্ছে তোমার এই বিনিময় হয়তো কি জানো, বিনিময় হয়তো এই তুমি আমার থেকে মাংস নিয়ে যাও, তুমি আমার মাছ দাও, তুমি আমার থেকে চাল নিয়ে যাও, তুমি আমাকে গম দাও, ঠিক আছে, তুমি আতিকাকে নিয়ে যাও, জাহিদকে ফেরত দাও, মানে কাইন্ড অফ এরকম আর কি। আদান প্রদান, বিনিময়, এক্সচেঞ্জ, ভালোবাসার আদান প্রদান করো না তোমরা, বিনিময় করো না, বাবু তুমি একটা দাও তারপর আমি একটা দিব, এরকম বলো না তোমরা অনেকেই, এরকম যে এক্সচেঞ্জ করা, এক্সচেঞ্জ অফ লাভ, এক্সচেঞ্জ অফ থিংস, এক্সচেঞ্জ অফ যে কোনো জিনিসের হইতে পারে। সো এই হচ্ছে সেই বিনিময়, যখন সেটা একটা দেশের মধ্যে আর সীমাবদ্ধ থাকে না, সেই বিনিময়টা যখন একটা পরিবারের মধ্যে, ব্যক্তির মধ্যে, সমাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা দেশের সাথে আরেকটা দেশের যখন পণ্যের আদান প্রদান হয় তখন সেটার নাম হয়ে যায় বৈদেশিক বিনিময়। সো প্রথমে আমরা বিনিময় জানলাম, তারপরে জানলাম হচ্ছে আমরা বৈদেশিক বিনিময়। আগেকার দিনে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস এক্সচেঞ্জ হইতো, একটা জিনিস দিয়ে আরেকটা এক্সচেঞ্জ। ধরো তুমি হচ্ছে বলতেছো যে তুমি আমার থেকে ফাইন্যান্স বইটা নিয়ে যাও, তুমি আমার থেকে 2টা ফাইন্যান্স বই আছে, তুমি একটা নিয়ে যাও, তুমি আমাকে একটা অ্যাকাউন্টিং বই দাও, এটাই হচ্ছে বিনিময়। কারণ আগেকার দিনে জিনিসের বিনিময় হইতো, যেটার নাম ছিল বার্টার সিস্টেম, যেটার নাম ছিল বার্টার, আই ডোন্ট নো ওয়েদার দ্য স্পেলিং ইজ রাইট অর নট, বার্টার সিস্টেম, বার্টার সিস্টেম, এটার বাংলা নামটা ছিল বিনিময় প্রথা। তখন কোনো টাকা ছিল না, তখন কোনো চেক ছিল না, তখন কোনো এটিএম ছিল না, তখন কোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ছিল না, তখন এরকম পণ্য দিয়ে, পণ্যের বিনিময়ে পণ্য, এটাকে বলা হয় বিনিময় প্রথা। বাট পরবর্তীতে আস্তে আস্তে যখন ধাতব মুদ্রা থেকে শুরু করে, কাগজি মুদ্রা থেকে শুরু করে ডিজিটাল এই কারেন্সির যখন আবির্ভাব হচ্ছে, তখন আর এই বার্টার সিস্টেমটা ভ্যানিশ হয়ে গেছে। তখন হচ্ছে এই আস্তে আস্তে এই 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 মুদ্রাগুলো ব্যবহৃত হচ্ছে বিনিময়ের ক্ষেত্রে। তুমি এখন দোকানে গিয়ে যদি বলো ভাই তুমি আমাকে 1 কেজি গম দাও, আমি তোমাকে 1 কেজি চাল দিব, না, এটা তো হবে না। বলবো তোমার গম লাগলে তুমি নাও, তার বিনিময়ে আমাকে তুমি টাকা দাও, টাকা কি দিবা, মুদ্রা দিবা, টাকা দিবা। আর সেই টাকাটা যখন বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে ইউজ করা হয় তখন সেটা হয়ে যায় বৈদেশিক মুদ্রা। যেমন তুমি আমাদের একটা সুপার শপে যখন যাবা, যখন তুমি বসুন্ধরাতে যাবা, তুমি একটা ফোন কিনছো 20,000 টাকা দামের, তোমাকে ক্যাশ দিতে হবে, কিংবা আমাদের দেশীয় টাকা দিতে হবে তোমাকে, রাইট? বাট তুমি যখন বাইরে থেকে ইম্পোর্ট করবা, ইউএসএ থেকে, ইন্ডিয়া থেকে, যে কোনো কান্ট্রি থেকে যখন ইম্পোর্ট করবা, তখন আর ওদেরকে টাকা দিলে হবে না, ওদেরকে বৈদেশিক মুদ্রা দিতে হবে। সো এই জন্য বৈদেশিক বিনিময়ের সাথে কানেক্টেড হচ্ছে বৈদেশিক মুদ্রা, এই জন্য দুইটাকে একসাথে একই চ্যাপ্টারে নিয়ে আসা হয়েছে। ফাইন। সো দেখো, বৈদেশিক বিনিময় নিয়ে একটু কথা বলছে, এটা পড়া হয়ে গেছে, আমি আর বলবো না। এবার আসলে নেক্সট ওয়ান। এবার এই যে তুমি বিনিময় করবা, হ্যাঁ, পণ্য যে আনবা, ধরো তুমি ইউএসএ থেকে একটা পণ্য আনবা, একটা ফোন আনবা, কি আনবা বলতো, একটা ফোন, মোবাইল ফোন আনবা, যেটার দাম হচ্ছে 30,000 টাকা, যেটার দাম 30,000 টাকা। তা বাদ দাও, একটা কলম, আমি জাস্ট একটা কলম বলতেছি, আমি একটা জাস্ট পেন, এই যে আমার হাতে যে পেনটা লিখতেছি, এটা একটু বড় এক্সাম্পল হয়ে যাচ্ছে দেখে আপাতত আর দিচ্ছি না। ওয়ান পেন তুমি কিনবা, যেটা বাংলাদেশে তুমি হচ্ছে 100 টাকা দিয়ে তুমি পাবা, যেটা বাংলাদেশে 100 টাকা দিয়ে পাবা। কিন্তু তুমি যদি ইউএসএ থেকে আনতে চাও এই কলমটা, তোমার $1 দিতে হবে। কয় ডলার দিতে হবে বলো তো? ডলার, ইউএস ডলার দিতে হবে। মানে কি দাঁড়ালো, এই একটা পণ্যের দাম বাংলাদেশে 100 টাকা, কিন্তু ইউএসএ তে এটার দাম হয়ে গেল $1। দ্যাট মিনস $1 সমান 100 টাকা। এটাকে আমরা বলতে পারি? ইয়েস, আমরা বলতে পারি। এটাকেই বলা হয় বিনিময়ের হার। কি বলা হয় বলতো? বিনিময়ের হার। তুমি $1 বিনিময়ে তোমার কয় টাকা দেওয়া লাগতেছে, কিংবা তুমি কত টাকা দিয়ে $1 কিনতে পারতেছো, এটার নামই হচ্ছে বিনিময় হার। এটা শুধু যে ডলার হইতে হবে নট নেসেসারি, এটা পাউন্ড হইতে পারে, এটা ইয়েন হইতে পারে, এটা রুপি হইতে পারে, যে কোনো টাকা হইতে পারে। কারণ তুমি শুধু আমেরিকা থেকে ইম্পোর্ট করবা, নট নেসেসারি। কি দেখা যায় না? দেখা যায় না, একটু বড় করেন। কি বড় করব? লেখা বড় করব? লেখা বড় করার সুযোগ নাই, লেখা এটাই। এবার এটা ফন্টই হয়তো ছোট হয়েছে, এটা পরে তুমি যখন ফোনে নিবা তখন তুমি দেখতে পারবা। এখন আমি কি বলতেছি তাহলে এটা শুনো, যদি নাও দেখা যায় এখন আমার করার কিছু নাই। এটা আমি পরবর্তী ক্লাসে হয়তো ঠিক করে নিয়ে আসতে পারবো, আর একটু বড় করে দিতে পারবো, বাট এই ক্লাস আমার করার কিছু নাই, ঠিক আছে? ওকে, কারণ আমার নাহলে আর ক্লাস নেওয়া লাগবে না যদি আমি বড় করতে যাই এখন। ওকে, সো বড় করাটা ইম্পর্টেন্ট। আমি কি বলতেছি এটা শুনো, পরে তুমি বাসায় একটু দেখে নিও, ঠিক আছে? তাহলে হয়ে যাবে।
ফাইন, এই ছিল আমাদের বৈদেশিক বিনিময়। এখন এই যে বৈদেশিক বিনিময়ের যে হারের কথা বললাম, $1 সমান 100 টাকা, কিংবা $1 সমান সমান 1 টাকা সমান যে 0.8 রুপি, হ্যাঁ, অথবা এরকম যে এক্সচেঞ্জের যে রেটটা, এই রেটটা কিভাবে ফিক্স হয়, এই রেটটা কিভাবে ফিক্স হয়, এই রেটটা ফিক্সড হয় কিছু ওয়ে আছে, কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলা ফলো করে এই বিনিময়ের হারটা নির্ধারিত হয়। $1 সমান কি 100 টাকা হবে, নাকি 110 টাকা হবে, নাকি 120 টাকা হবে, এটা নির্ধারণের কিছু পদ্ধতি আছে। চলো আমরা সেগুলো একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা সুন্দর পরামর্শ দিচ্ছে, তাই এবার এটা ল্যান্ডস্কেপ করে নাও। ল্যান্ডস্কেপ মানে তো জানো নাকি, আবার এটা বুঝে দিতে হবে। এই যে হরাইজন্টাল করে নাও এভাবে, ঠিক আছে, হরাইজন্টাল করে নাও। আর এটাকে বলা হয় ভার্টিক্যাল, ঠিক আছে, এভাবে করে নাও। ওকে, সো নেক্সট ওয়ান, এই যে বৈদেশিক বিনিময়ের হারের কথা বলতেছি, এই হারটা নির্ধারণের টোটাল 3টা পদ্ধতি আছে। আমি কি বলতেছি কিছু? একটা, দুইটা, এটার মধ্যে 2টা, 3টা। ওকে ফাইন, কয়টা এটা দরকার নাই, বাট পদ্ধতিগুলো তুমি জানো নাও। কয়টা এটা স্পেসিফিক তোমার জানার দরকার নাই। ওকে ফাইন, প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে স্বর্ণমান ব্যবস্থায় বিনিময়ের হার নির্ধারণ পদ্ধতি। এটা আগেকার দিনে খুবই জনপ্রিয়, খুবই প্রচলিত একটা পদ্ধতি ছিল আগেকার দিনে। এটা এই স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ পদ্ধতি মানে কি? মানে হচ্ছে তুমি তোমার দেশে 1 ভরি স্বর্ণ কিনতে পারতেছো, মনে করো 1 লাখ টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 1 লাখ টাকা। যদি এটা এখন অনেক বেশি, আমি জাস্ট ধরে নিলাম অঙ্কের খাতিরে, বুঝার খাতিরে। এখন তুমি 1 ভরি স্বর্ণ কিনবা 1 লাখ টাকা দিয়ে। আমাদের দেশে এটা হচ্ছে টাকা। এটা কি টাকা? এই ডিনোশনটা মানে খুবই গুরুত্বপূর্ণ, 1 লাখ টাকা দিয়ে। বাট ইউএসএ তে তুমি সেই স্বর্ণ কিনতে তোমার লাগবে হচ্ছে কত টাকা লাগবে? লাগবে হচ্ছে $1000। কত টাকা লাগবে বলো তো? $1000। $1000। ভালো মতো বুঝো, বিনিময় হারটা একটু বুঝাই দিই তোমাকে। স্বর্ণ নিয়ে কথা বলতেছি, এখানে উপরে নামটা আছে দেখো, স্বর্ণমান। স্বর্ণের সাথে এটা কানেক্টেড, স্বর্ণের মুদ্রার সাথে, স্বর্ণের মানের সাথে সাথে এই বিনিময়ের যে হারটা সেটা নির্ধারিত হয়। সো এক ভরি স্বর্ণ, কি বলতো? 1 ভরি। 1 ভরি স্বর্ণ যদি তুমি বাংলাদেশে বিডিতে যদি পাও 1 লক্ষ টাকা দিয়ে, সে সেম স্বর্ণ তোমার ইউএসএ তে কিনা লাগতেছে $1000 দিয়ে। তার মানে তুমি কি বুঝতেছো বলো তো? $1000 সমান $1 লক্ষ টাকা। আমি কি বলতেছি? $1000। এখানে কোনো ম্যাথ করাচ্ছি না, ভয় পাওয়ার দরকার নাই। যারা ম্যাথকে ভয় পাও, এটা ম্যাথ না, এটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাকে আমি এটা বলতেছি। সো $1000 সমান যদি 1 লক্ষ টাকা হয়, বলো তো $1 সমান কত হবে? তাহলে এটাকে যদি আমি, হ্যাঁ এটা কি হইলো, 1000 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করে দিই, তাহলে কি হয়ে যায় না? ডিভাইডেড বাই 1000। তাহলে কাটাকাটি করো, 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য, মানে 100 টাকা। তার মানে $1 সমান $1 সমান হচ্ছে 100 টাকা। 100 টাকা, এটাই হচ্ছে বিনিময় হার, এটাই হচ্ছে বিনিময় হার। এটার নাম হচ্ছে টাকশাল রেট। এই স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণের যে বিনিময় হারটা পাওয়া যায়, এই স্বর্ণমান পদ্ধতিতে যে বিনিময় হারটা পাওয়া যায়, সেটার নাম হচ্ছে টাকশাল রেট। সবাই একটু লিখো, সেটার নাম হচ্ছে কি বলতো? সেটার নাম হচ্ছে টাকশাল রেট। সেটার নাম হচ্ছে টাকশাল রেট। আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে চোখে লাগবে একটু। সেটার নাম হচ্ছে টাকশাল রেট। কি রেট বলো তো? টাকশাল রেট। টাকশাল রেট। টাকশাল রেটটা বই এভাবে লিখে, বাট আমি এভাবে লিখলাম, টাকশাল রেট বলা হয় এটাকে। এই স্বর্ণমান ব্যবস্থায় যে তুমি হারটা বের করে নিচ্ছ, হার মানে কি? যে $1 সমান যে 100 টাকা, এটাকে বলা হয় একটা বিনিময়ের হার, রেট, পার্সেন্টেজ কাইন্ড অফ। সো এটাকে বলা হয় টাকশাল রেট। এই যে টাকশাল রেট তুমি এভাবে যে বের করছো, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে মিন্ট প্যারিটি তথ্য। মিন্ট প্যারিটি তথ্য, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখো। এই যে টাকশাল রেট বের করছো, এই টাকশাল রেট বের করার ওয়েটার নাম, পদ্ধতিটার নাম হচ্ছে কি বললাম? পদ্ধতিটার নাম হচ্ছে মিন্ট প্যারিটি তত্ত্ব। এইটার নাম হচ্ছে মিন্ট প্যারিটি তথ্য। মিন্ট প্যারিটি তত্ত্ব, এটার নাম হচ্ছে কি বলতো? মিন্ট প্যারিটি তত্ত্ব। এটার নাম হচ্ছে মিন্ট প্যারিটি তথ্য। সবাই একটু লিখে ফেলো, মিন্ট প্যারিটি তত্ত্ব। ফাইন, ভেরি গুড। সো এটা নিয়ে মোটামুটি যা কথা আছে বলে ফেললাম। এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলা আছে, একটু দেখো তো। এরূপ পদ্ধতি প্রচলিত নেই বললেই চলে, এগুলো আগে ছিল, এখন এটা নাই, এটা ইউজ করে না এখন।
কোন দেশ পারস্পরিক বিনিময়যোগ্য স্বর্ণ মান সংরক্ষণ এখন করে না, এখন করে না। মুদ্রামান আমদানি রপ্তানির উপর নির্ভরশীল। কিসের উপর? আমদানি রপ্তানির উপর। এটা আমরা একটু পরে দেখব, এটা নিয়ে তুমি এখন না জানলেও সমস্যা নেই। মুদ্রামান কার্যত বাজার পরিস্থিতির উপর নির্ভর করবে, এটা নিয়েও আমরা দেখব একটু পরে, কারণ আরো যে দুইটা পদ্ধতি আছে সেটার মধ্যে এগুলো ইনক্লুডেড। সো তুমি আপাতত এটা জানো, এটা সবচাইতে পুরাতন সনাতন একটা পদ্ধতি, যেটা স্বর্ণের মানের সাথে সাথে বিনিময় হার নির্ধারণ করা হয়, আর যে হারটা নির্ধারণ করে এটার নাম হলো টাকশাল রেট। আর যে পদ্ধতিতে টাকশাল রেট নির্ধারণ করে সেই পদ্ধতির নাম, সে তথ্যের নাম হচ্ছে মিন্ট প্যারিটি তত্ত্ব বা থিওরি। এই কি কয় এটা? ওকে ফাইন, এবার আসো, এখন যা বললাম এক লাইন, এক লাইন মনে রাখলে হবে। এটা হচ্ছে স্বর্ণের যে মান, স্বর্ণের যে টাকা, সেই টাকার উপর ভিত্তি করে এই এক্সচেঞ্জ রেটটা ফিক্সড করা হয়। $1 সমান কত টাকা হবে সেটা দুই দেশের স্বর্ণের যে মান, স্বর্ণের যে দাম, সেটার উপর বেস করে এই টাকশাল রেটটা নির্ধারিত হয়, অথবা এই যে বিনিময় হারটা নির্ধারিত হয়। এই পদ্ধতিতে যে বিনিময় হার তুমি বের করবা এটার নাম হলো টাকশাল রেট। আর এই টাকশাল রেট আমি যে পদ্ধতিতে বের করতেছি এটার নাম হচ্ছে মিন্ট প্যারিটি তত্ত্ব। এটা আমি সিকিউর জন্য, এটা তোমার খুব বেশি প্রয়োজন নাই। এবার আসে নেক্সট ওয়ান, জাস্ট রেটগুলো মনে রাখবা, যে পদ্ধতিগুলোর নাম বললাম এটা দেখবা। সো আমরা প্রথমে একটা দেখলাম, সেটা কোন পদ্ধতি ছিল? স্বর্ণমান ব্যবস্থায় কি বলে বিনিময় হার নির্ধারণের পদ্ধতি, প্রথমটা ছিল। এবার আসলে সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে অপরিবর্তনীয় কাগজি মুদ্রা ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ পদ্ধতি, কাগজি মুদ্রার ব্যবস্থা। আগেটা ছিল স্বর্ণমান আর এটা হচ্ছে কাগজি মুদ্রা। এবার আসো, এটার মধ্যে দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। নাম্বার 1, ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব আমি একটা তোমাকে আমি ভালো মতো বলি। আগেরটা আমি কি দিয়ে বলছিলাম? স্বর্ণ দিয়ে বলছিলাম না? কিন্তু এটাতে স্বর্ণ না, যে কোনো একটা জিনিস তুমি হিসাব করো। ধরো যে এই পানির বোতলটা, হ্যাঁ, এই পানির বোতলটা তুমি বাংলাদেশে পাও হচ্ছে, বাংলাদেশে পাও 120 টাকা দিয়ে। কয় টাকা? এটার দাম হচ্ছে বাংলাদেশে 120 টাকা। যে কোনো একটা জিনিস হইতে পারে। ক্রয় ক্ষমতা বলছে, ক্রয় ক্ষমতা, সেটা যে কোনো জিনিসের ক্রয় হইতে পারে। ধরো এটা তুমি কিনতেছো বাংলাদেশে 120 টাকা দিয়ে, বাট আমেরিকাতে এই সেম জিনিসটা কিনতে তোমার লাগে $1। কয় ডলার? $1। তাহলে জিনিস কিন্তু একটাই, দুই দেশে কিন্তু দুইটা অ্যামাউন্ট হয়ে গেল না? দুই ধরনের একক হয়ে গেল না? যেটা বাংলাদেশে হচ্ছে 100 টাকা আর যেটা ইউএসএতে হচ্ছে $1। তার মানে তুমি কি বুঝতেছো? সেম জিনিসের দুই দেশে দুই প্রাইস। সো $1 সমান বাংলাদেশের 100 টাকার সমান। এটাকেই বলা হয় এই ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। এটাকে বলা হয় ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। একটা জিনিস তুমি দুই দেশে কয় টাকা দিয়ে কিনতে পারতেছো সেটার উপর বেস করে যখন এই বিনিময় হারটা নির্ধারণ করা হবে, সেটার নামই হচ্ছে ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। এটার একজন উদ্ভাবক আছে, ওনার নাম হলো গুস্তাভ ক্যাসেল। সবাই একটু লিখে রাখো। এটার উদ্ভাবক হচ্ছে বা জনকও বলতে পারো, উদ্ভাবক হচ্ছে গুস্তাভ ক্যাসেল। এটা ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেনটা আসছে। এই তথ্যটার উদ্ভাবক হচ্ছে গুস্তাভ ক্যাসেল। এই তথ্যটার উদ্ভাবক হচ্ছে গুস্তাভ ক্যাসেল। এরূপ তথ্যের জনক, উদ্ভাবকও বলতে পারো অথবা জনকও বলতে পারো। এই তত্ত্বের উদ্ভাবক কিংবা জনক হচ্ছে কে বলতো? ফাদার অফ দিস থিওরি, গুস্তাভ ক্যাসেল, রাইট। এগুলো এখন সবগুলাই অলমোস্ট মানে নায়ের পথে। আই মিন এগুলো এখন ইউজ করা হয় না, এগুলো আগে বেশি ইউজ করা হইতো। বাট লাস্টের যেটা এখন পড়াচ্ছি এটাই বর্তমানে বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত তথ্য। কিসের জন্য? বিনিময় হার নির্ধারণের জন্য। বিনিময় হারটা কি ছিল? $1 সমান কত টাকা, অথবা কত টাকা দিলে তুমি $1 কিনতে পারতেছো, সেটাই হচ্ছে বিনিময় হার। আর সেই বিনিময় হারটা মানে ফাইন্ড আউট করার জন্যই এই তিনটা পদ্ধতি ব্যবহৃত হয়। প্রথমটা ছিল স্বর্ণমান, যেটা কাইন্ড অফ ইনভ্যালিড হয়ে গেছে। আই মিন ইনভ্যালিড বলা যাবে না, এটা এখন আর ইউজ করা হয় না। পরবর্তীটা কাগজি মুদ্রা ব্যবস্থায় স্বর্ণ বিনিময় হার নির্ধারণ। এটার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ক্রয় ক্ষমতা আর একটা হচ্ছে চাহিদা যোগান তত্ত্ব, ডিমান্ড সাপ্লাই থিওরি। যাদের ইকোনমিক্স তারা এটা খুব ভালোভাবে জানো। চাহিদা যোগান তত্ত্ব, আর যারা ইকোনমিক্স নাই তারাও টেনশন করার দরকার নাই, আহামর ইকোনমিক্স এই কারণে তোমার লাগবে না। সো দেখো, ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব হচ্ছে, বললাম একটা জিনিস তুমি এখানে কয় টাকা দিয়ে কিনতেছো, এখানে কয় টাকা দিয়ে কিনতেছো, সো এটাই হচ্ছে বিনিময় হার। দ্যাটস ইট। চাহিদা যোগান মানে এটাই হচ্ছে বর্তমানে আধুনিক তত্ত্ব। যেমন দেখো, একটা জিনিসের যখন ডিমান্ড অনেক বেশি বেড়ে যায়,
যেমন দেখো, আমি যদি বলি তোমাকে এই এই রোজার সময় যারা আমাদের মুসলিম যারা আছে তাদের এত 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 সাজেশন সাজেশন করতেছো কেন তোমরা? সাজেশন দিয়ে কি হবে? আগে পড়াশোনা করো, বুঝছো? সাজেশন দিয়ে কি হবে? আগে আগে ক্লাস করো মনোযোগ দিয়ে। এবার দেখো, যেটা বলতেছিলাম, রোজার সময় আমাদের এই যে মুড়ি চিরা, তারপরে হচ্ছে তোমার তোমার এটাকে কি বলো ছলা, তারপরে বিশেষ করে হলো তোমার এই যে এটাকে কি বলে খেজুর, এগুলোর দাম অনেক বেশি বেড়ে যায় না? কেন? কেন? কারণ হচ্ছে কৃত্রিমভাবে একটা সাপ্লাইয়ের ক্রাইসিস ক্রিয়েট করা হয়। ডিমান্ড ওই সময় বেশি থাকে, অনেক বেশি থাকে না ডিমান্ড? সবাই কিনতে চায়। যে কোনোদিন খেজুর খায় নাই ওরও একটা খেজুর কিনা লাগবে তখন, মানে প্রতিদিনের জন্য খেজুর কিনা লাগবে। ব্যাপারটা তো এমন যে কোনোদিন পুরো বছরে ছোলা খায় নাই, সে ওদিন ছোলা কিনবে, ওই সময়টাতে, ওই রোজার সময়টাতে ছোলা কিনবে। ব্যাপারটা তো এমনই। তার মানে কি ওই সময়ে এইটার ডিমান্ডটা বেড়ে যায়, ওটার ডিমান্ডটা বেড়ে যায়। যদি যেরকম ডিমান্ড সেই রকম যদি সাপ্লাই না থাকে, বিদেশ থেকে আমদানি না করতে পারে, কিংবা দেশে প্রডিউস করতে না পারে, তাহলে যে ছোলাগুলা বাংলাদেশে আছে সেগুলোর দাম বেড়ে যাবে না? অবশ্যই বেড়ে যাবে, কারণ সাপ্লাই কম, মানুষ বেশি চাচ্ছে। তুমি দোকানে গেছো, ওর থাকলেও বলবে নাই ভাই আমার নাই। যদি তোমাকে দেয়ও 100 টাকার জিনিস বলবে 120 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, তুমি কিনতে বাধ্য। কেন? তোমার কোনো অপশনস নাই এখানে, তোমার সাপ্লাই নাই, ওই একটা দোকান ছাড়া আর কোথাও কিছু নাই। তখন কি করতে হবে? যেমন বন্যার সময়, এই যে ফেনীতে বন্যা হয়েছিল না? ফেনীতে, সোনাগাজীতে, ব্রাহ্মণবাড়ি থেকে শুরু করে নরসিংদী থেকে শুরু করে কুমিল্লা ফেনী অঞ্চলে যে বন্যাটা হয়েছিল কিছু গত বছরে, কি হয়েছিল তখন? পুরো ওই এলাকায় তো কোনো এরকম শুকনো খাবার নাই। ইভেন ঢাকা শহরেও, ওদিকে চিটং শহরেও, খাতুনগঞ্জ যারা চিটং আছে ও পাশে হচ্ছে এগুলোর আড়ত, ওখানেও সব নাই হয়ে গেছে। কেন? কারণ সবাই নিয়ে আসছে। দ্যাট মিনস ওই সময়টাতে এটার ডিমান্ড অনেক বেশি বেড়ে গেছে না? সো এরকম যখন ডিমান্ড বেশি বেড়ে যায়, যখন সাপ্লাই কম হয়ে যায়, তখন ওই জিনিসটার দামটা, প্রাইসটা বেড়ে যায়। বাট যদি ওই সময়টাতে বেশি বেশি সাপ্লাই দেওয়া যাইতো, তখন কিন্তু আস্তে আস্তে দামটা কমে যাইতো। সো এই যে দামটা যে বেড়ে গেল, কৃত্রিম যে ডিমান্ডটা ক্রিয়েট হয়ে গেল, সেটা কিন্তু বেশি দিন থাকে না। আস্তে আস্তে সাপ্লাইটা বাড়ে 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 বাড়ে, মানুষ এই 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 ডিমান্ডটার, এই যে বেশি টাকাটা, এটা গ্র্যাব করার জন্য সাপ্লাই বাড়াই দেয়, সাপ্লাই বাড়াই দেয়। আস্তে আস্তে বাড়তে 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 এক সময় ওই ডিমান্ডটা কমে যায়, সাপ্লাই এবং ডিমান্ড এরকম ইকুয়াল হয়ে যায়। সো যারা ইকোনমিক্স, তাদের কাছে এই গ্রাফটা খুবই জনপ্রিয়। এটা হচ্ছে ডিমান্ডের আর এটা হচ্ছে সাপ্লাইয়ের। এটা হচ্ছে ডিমান্ড, আমি যদি ভুল না করি, ভুল হইতে পারে, বাট আই মাইট বি রং। সো এটা হচ্ছে সাপ্লাই, এটাকে বলা হয় ডিমান্ডের কার্ভ, আর এটাকে বলা হয় সাপ্লাইয়ের কার্ভ। দেখো, ডিমান্ড কমতেছে কমতেছে, সাপ্লাই বাড়তেছে বাড়তেছে, এই জায়গায় সেটা ইন্টারসেক্ট করছে না? এই জায়গায় সেটা দুইটা একসাথে, মানে এটাকে বলা হয় ভারসাম্য বিন্দু বলা হয়। ভারসাম্য বিন্দু, ইংলিশে কি যেন একটা ইন্টারসেক্ট করে, কি যেন একটা বলা, আমি ভুলে গেছি, বলা হয় বাংলায় ভারসাম্য বিন্দু। মানে এখানে ব্যালেন্স ক্রিয়েট হয়েছে, যতটুক ডিমান্ড ঠিক ততটুক সাপ্লাই হয়েছে। এখানে মানে কি সাপ্লাই বেশি হয়ে গেছে, ঠিক আছে? এখানে মানে কি ডিমান্ড বেশি হয়ে গেছে, এটা মিন করে। ধরো আমি যদি এটা হিসাব করি, এই যে ধরো আমি যদি এই পয়েন্টটা হিসাব করি, এই জায়গাটাতে আমার এটা হলো সাপ্লাই, সাপ্লাই কম, দেখো ডিমান্ড কিন্তু বেশি, এই যে এটা ডিমান্ড রেখা। আবার এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ডিমান্ড, ডিমান্ড কম কিন্তু সাপ্লাইটা হচ্ছে বেশি। মানে এইটার মাধ্যমে এই যে এই বিন্দুটা সেট করা হয় এই ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে। যত বেশি ডিমান্ড বাড়বে, সাপ্লাই কম হবে, তখন প্রাইস বেড়ে যায়। আবার যখন সাপ্লাই যত সম্ভব হয়ে যায়, বা অ্যাকচুয়ালি মানে যা দরকার তা যখন সাপ্লাই হয়ে যায়, তখন এই প্রাইসটা আস্তে আস্তে ফল করতে থাকে। এই যে প্রাইস ফল করা, এই যে প্রাইস ইনক্রিজ করা, এই দুইটা যেখানে গিয়ে ফিক্সড হয়ে যায়, ইন্টারসেক্ট হয়ে যায়, সেই জায়গায় তোমার এই বিনিময় হার নির্ধারিত হয়। এবং সেই তত্ত্বটার নামই হচ্ছে আধুনিক তত্ত্ব, সেই তত্ত্বটার নামই হচ্ছে চাহিদা যোগান তত্ত্ব। আমার মনে হয় ক্লিয়ার বুঝাইতে পারছি। আর যদি না বুঝাইতে পারি, হ্যাঁ রাইট, ব্রেক ইভেন পয়েন্ট, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ওকে ফাইন, যারা বুঝে নাই কোনো সমস্যা নাই, বইটা একটু দেখে নিও, খুব সুন্দরভাবে বলা আছে। মানে খুব বেশি বোঝার দরকার নাই, অনেক লম্বা, এখানে গ্রাফ ট্রাফ দিয়ে হাবি যাবে, অনেক কিছু আছে, তোমার এত কিছু বোঝার দরকার নাই। তুমি জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, মানে এই জিনিসটা কি, কিভাবে এটা সেট করা হয়, দেন তুমি তোমার মনের মতো করে তুমি এটাকে বুঝে নাও। বইয়ের মতো বুঝতে হবে নট নেসেসারি। আমি দেখো বইয়ের কোনো লাইন কি এখানে বলছি, আমি যা যা কথা বললাম সবগুলো আমি আমার মতো করে বলছি। দেন তুমি বই একবার পড়ে নিবা, বইটা পড়তে হবে। শুধু ক্লাস দেখে যে তুমি মানে ভালো রেজাল্ট করবা, এ প্লাস পাবা, এটা আশা করো না, এটা আশা করো না। ক্লাস করাইছি, সাথে সাথে গিয়ে তুমি বইটা খুলে দেখবা আমি যা যা পড়াইছি এগুলো আছে কিনা, এক্সট্রা কিছু আছে কিনা, দেন সেগুলো তোমার পড়ে নিতে হবে, দেন প্র্যাকটিস করে নিতে হবে। এখানে আমি সব প্র্যাকটিস করাইতে পারি না, পারবো না,
এটা আমি আগের প্রথম ক্লাসে এটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এখানে মানে যতটুক প্রয়োজন সবটুক তোমার এখানে মানে আমি প্র্যাকটিস করানো সম্ভব না ক্লাসের মধ্যে। আমার মনে হচ্ছে এখানে 10টা প্র্যাকটিস আমার করানো দরকার, বাট আমার সম্ভব হবে না। সো এই জন্য বললাম তোমরা বাসায় আমি যে কয়টা পারি এখানে সময়ের মধ্যে আমি তো করাবোই, বাকিটা তোমার করে নিতে হবে বাসায়। কোনো প্রবলেম থাকলে কোয়েশ্চেন করতে হবে, আদারওয়াইজ তোমার পড়াটা কমপ্লিট হবে না। পরীক্ষার আগের দিন গিয়ে তুমি সে হাবুডুবুই খাওয়া বলবা যে আয় হায় আমার তো এখনো পড়া হয় না, আমার সিলেবাস বাকি এই বাকি সেই বাকি। এই জন্য যেদিনের পড়াটা সেদিন একটু ভালো মতো শেষ করে ফেলো, তাহলে পরবর্তীতে আর প্রবলেম হবে না। ফাইন। সো নেক্সট, এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের মোটামুটি যে বিনিময় হারটা কেমনে নির্ধারণ হয়, এটা হচ্ছে বেসিক কিছু কথাবার্তা ছিল। এবার আমরা একটু ডিপে যাই, ডিপ মানে যে কঠিন ব্যাপারটা এমন না, ডিপ মানে হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, কঠিন টপিক না, ঠিক আছে। ওকে, সো প্রথমে হচ্ছে এই যে বৈদেশিক বিনিময় সংক্রান্ত উপায় বা পদ্ধতি নিম্নে উল্লেখ করা হলো, কোন কোন ওয়েতে এই বিনিময়টা হয়, ওটা ছিল বিনিময় হার নির্ধারণের পদ্ধতি। অনেকে আমরা কি করে জানো, এগুলোটা আমিও করতাম, যদিও শুধু তোমাদের আর কি বলবো, আমি এগুলো সব পড়ে ফেলতাম, সব মুখস্থ, কিন্তু এটা যে কি পড়ছি এই হেডিংটা আমি পড়তাম না। এই জন্য পরীক্ষায় আসলে সব পড়ে গেছি, বাট এটা কার জন্য পড়ছিলাম, কোন টপিকের আন্ডারে এটা পড়ছিলাম, এটা আমি আর জানতাম না, এটা আমি অ্যান্সার করতে পারতাম না। বাট সব আমি পারি, পরে পরীক্ষার পরে এসে যখন হলের বাইরে এসে যে কোয়েশ্চেন অ্যান্সার মিলাই, ও এটা অ্যান্সার তো এটা হবে, আই সালার এটা কি এটা অ্যান্সার হবে, এটাই হয়। সো এই জন্য তুমি কি পড়তেছো সেটা আগে দেখে নিবা, উপরে বইয়ের হেডিংটাকে দেখে নিবা, দেন হচ্ছে পড়াটা পড়বা। হ্যাঁ, এবার আসো নেক্সট ওয়ান, অ্যান্সার করার ক্ষেত্রে সেম, আগে কোয়েশ্চেনটা ভালো মতো পড়বা, তারপর অ্যান্সার করবা। ওকে, বিনিময় সংক্রান্ত উপায় বা পদ্ধতি, এই যে তুমি এক্সচেঞ্জ করবা, টাকা আদান প্রদান করবা, এক দেশ ইউএসএ থেকে পণ্য তুমি আমদানি করবা কিংবা তুমি এক্সপোর্ট করবা, দুটাই হইতে পারে, শুধু যে ইম্পোর্ট হবে নট নেসেসারি, তুমি এক্সপোর্টও করতে পারো। বাংলাদেশ গার্মেন্টস শিল্প এক্সপোর্ট করে, কাপড় চোপড় এগুলো এক্সপোর্ট করে, আরও চা, তারপরে হচ্ছে তোমার চিংড়ি, আর অনেক কিছু আছে যেগুলো এক্সপোর্ট করে বর্তমানে বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশ এক্সপোর্ট করে। সো এই যে এক্সপোর্ট কিংবা ইম্পোর্টের ক্ষেত্রে এই বিনিময়টা কিভাবে হয়, কোন কোন ওয়েতে হতে পারে। নাম্বার ওয়ান, বৈদেশিক বিনিময় বিল, খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বিনিময় বিল, যেটা হচ্ছে বৈদেশিক আমদানি রপ্তানির ক্ষেত্রে ইউজ করা হয়। বিনিময় বিল কি? বিনিময় বিল আমি আগের ক্লাসে খুব সুন্দর করে পড়াইছিলাম, যদি মনে না থাকে একটু করে রিকল করার চেষ্টা করো। ধরো তুমি একটা পণ্য সেল করছো, হ্যাঁ, তুমি বিক্রয় করছো, আর ও হচ্ছে ক্রেতা, তুমি বিক্রেতা আর ও হচ্ছে বিক্রেতা, হ্যাঁ, তুমি হচ্ছে বিক্রেতা আর ও হচ্ছে ক্রেতা। সো ও এই যে ক্রেতা, ও হচ্ছে তোমার জন্য একজন দেনাদার, আর তুমি হচ্ছে ওর জন্য একজন পাওনাদার, রাইট? এখন মনে পড়তেছে কিনা একটু দেখো, এই পাওনাদার, মানে যে বিক্রি করছে, ও দেনাদারের কাছে মানে ক্রেতার কাছে একটা সুন্দর করে একটা এরকম বিল তৈরি করে ওর কাছে পাঠায়, দেন ওকে বলে যে তুমি সাইন করে দাও, তুমি এটাকে অ্যাকনোলেজ করে দাও। যখন ও সাইনটা করে ওর কাছে পাঠায় দেয়, তখনই এটি লিগ্যাল একটা ডকুমেন্টে কনভার্ট হয়ে যায়, সেটার নামই হচ্ছে বিনিময় বিল। সো বিনিময় বিল কে তৈরি করে? এই যে পাওনাদার কিংবা এই যে বিক্রেতা। এখানে কার সম্মতি লাগে, কার স্বীকৃতি লাগে? ক্রেতার অথবা দেনাদারের স্বীকৃতি লাগে। ঠিক সেম, তুমি ইউএসএ থেকে পণ্য আমদানি করবা, তুমি হচ্ছে ক্রেতা বিডি, আর ইউএসএ থেকে তুমি আমদানি করতেছো, তাহলে তুমি ক্রেতা, ও বিক্রেতা, ও হচ্ছে পাওনাদার। ও তোমার কাছে একটা বিল পাঠাবে, বলবে তুমি একটু সাইন করে দাও, তুমি যে টাকা দিবে এটা সাইন করে দাও, তুমি সাইন করে সুন্দর করে ওকে পাঠাই দিবা, এটাই হচ্ছে সে বৈদেশিক বিনিময় বিল। তাহলে ও আশ্বস্ত হয়, কিংবা তুমি যদি না দাও তোমার বিপক্ষে লিগ্যাল অ্যাকশনে ও যাইতে পারবে, এটাই হচ্ছে বৈদেশিক বিনিময় বিল। ফাইন, বিনিময় বিল আমরা জানি যখন এটা বৈদেশিক আদান প্রদান বা বিনিময়ের ক্ষেত্রে ইউজ হয়, সেটার নাম হয়ে যায় বৈদেশিক বিনিময় বিল, নাথিং নিউ হিয়ার। এবার আসো ব্যাংকের আজ্ঞাপত্র অথবা ব্যাংক ড্রাফট। হিসাব বিজ্ঞানে করাইছি? আরে না, ফাইন্যান্সে না করাইলাম? ফাইন্যান্সে করাইছি, হস্তান্তরযোগ্য ঋণের দলিলে করাইছিলাম, এটা ওখানে করাইলে আমার মনে নাই, অ্যাকাউন্টিং এটা আমার ফাইন্যান্স, এটা আমার মনে হচ্ছে এখন। এবার আসো ব্যাংক ড্রাফট অথবা ব্যাংকের আজ্ঞাপত্র কি? ব্যাংক হচ্ছে লিখে দেয়, হ্যাঁ, কোন একজন ব্যক্তিকে তার অন্য কোনো শাখায় টাকা যেন দেয়। যেমন ধরো আমি যদি কথার কথা বলি, তোমার একটা অ্যাকাউন্ট আছে হলো বাংলাদেশের ঢাকার ব্রাঞ্চে, ঢাকার যে কোনো একটা গুলশানের ব্রাঞ্চে কিংবা মতিঝিলের ব্রাঞ্চে তোমার একটা অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে তোমার মনে করো ঢাকা ব্যাংকে। কোন ব্যাংক? ঢাকা ব্যাংক নামে একটা ব্যাংক আছে, ঢাকা ব্যাংক। সো ঢাকা ব্যাংক তার আরেকটা ব্রাঞ্চ আছে মনে করো, সেটা হলো
ইউকেতে, সেটা হচ্ছে ইউকেতে। সেম ঢাকা ব্যাংক, এটা হচ্ছে ডিবি, ঢাকা ব্যাংক শাখা আছে। তখন এই ঢাকা ব্যাংক বলবে একটা বিল তৈরি করে পাঠাবে, একটা 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 ডকুমেন্ট তৈরি করে পাঠাবে। কোথায় পাঠাবে? ইউকেতে পাঠাবে, যেন যেন তুমি যার কাছ থেকে পণ্যটা আমদানি করতেছো, ধরো মিস্টার রহিমের কাছ থেকে তুমি পণ্য আমদানি করতেছো, আর তুমি হচ্ছে মিস্টার করিম। সো ব্যাংক যেন রহিমকে টাকা দিয়ে দেয়, সেরকম একটা ডকুমেন্টস লিখে ব্যাংকের ওই ব্রাঞ্চকে বলবে, ইউকের ব্রাঞ্চকে বাংলাদেশের যে ব্রাঞ্চটা সেটা বলে দিবে যে ওকে টাকাটা দিয়ে দিও। সো এটাই হচ্ছে ব্যাংকের আজ্ঞাপত্র, ব্যাংকের একটা আজ্ঞাপত্র। এটা এটা আমরা আগেও পড়াইছি, ব্যাংক ড্রাফট জিনিসটাকে আমরা আগেও পড়াইছি। তার মানে ব্যাংক বাংলাদেশের যে ব্রাঞ্চটা সেটা ইউকের যে ব্রাঞ্চ তাকে নির্দেশ দিবে যেন ওকে টাকাটা দিয়ে দেয়। তাহলে হয়ে গেল, তাহলে বিনিময় হয়ে গেল কেমনে? কারণ হচ্ছে ও টাকা পেলেই তো তোমাকে পণ্য পাঠাবে, আদারওয়াইজ টাকা পাঠাবে, পণ্য পাঠাবে না। দ্যাটস ইট। ওকে, এবার আসলে ডাকযুগে অর্থ প্রেরণ। ডাকযুগে অর্থ প্রেরণ মানে তুমি ব্যাংকে টাকা পাঠাই দিবা, বাট তুমি হচ্ছে পোস্টের মাধ্যমে, আই মিন পোস্ট অফিসের মাধ্যমে তুমি ওকে বলবা যে আমি এই এই জিনিস কিনতেছি, বা ডকুমেন্টস যা যা আছে, বা তোমার যে ডিরেকশনগুলো সেগুলো তুমি ডাকযুগে পাঠাবা, পোস্ট অফিসের থ্রুতে পাঠাবা। ঠিক আছে, এটাই হচ্ছে ডাকযুগ করতে পারেন। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এবার সব তার যুগে। তার যুগে মানে টেলিগ্রাফ ছিল আগে, এগুলো খুব একটা এখন ইউজ করা হয় না। টেলিগ্রাফের থ্রুতে তুমি বলে দিছো যে এই পণ্যটা আমার লাগবে, তুমি এগুলো আমাকে পাঠিয়ে দিও, আমি টাকা ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এবার সব ফ্যাক্স, এগুলো আগে অনেক ইউজ হইতো, ফ্যাক্স। তারপর হচ্ছে ইমেল। এখন এটা খুব বেশি জনপ্রিয় হচ্ছে ইমেলটা, খুব বেশি জনপ্রিয় হচ্ছে ইমেলটা। ইমেলটা কি? ইমেলটা হচ্ছে তোমার যা 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 অর্ডার দেওয়া দরকার, যা যা পণ্য কিনা দরকার, সেগুলো তুমি ইমেলে অর্ডার দিয়ে দিবা, অ্যান্ড তোমার যে নেসেসারি ইনফরমেশনগুলো তুমি ইমেলেই পাঠিয়ে দিবা। বলবা যে ইয়েস আই ওয়ান্ট টু পারচেজ দিস গুডস, কোয়ান্টিটি এত, এই সেই হাবিজাবি যা যা দরকার এগুলো তুমি লিখে পাঠিয়ে দিচ্ছ। এটা বর্তমানে বহুল প্রচলিত একটা ওয়ে অফ এক্সচেঞ্জ, ঠিক আছে, বিনিময়ের মাধ্যম ইমেলে। অর্থ প্রেরণ মানে ইমেলে টাকা পাঠায়, ব্যাপারটা এমন না। ইমেলে তোমার ডিরেকশন পাঠায়, ইমেলে তোমার ডকুমেন্টস পাঠায়, ইমেলে তোমার মেল পাঠায়, টেক্সট পাঠায়, বাট টাকা তো যায় ব্যাংকের থ্রুতে। এবার আসে এটিএম কার্ড। এটিএম কার্ড অটোমেটেড টেলার মেশিন, যেটা হচ্ছে তুমি ওর ব্যাংকে পাঠিয়ে দাও, ও ওখান থেকে এটিএম কার্ডের মাধ্যমে টাকাটা তুলে নেয়। দ্যাটস ইট। ওকে, সো আর কিছু কি বাকি আছে এখানে? ওকে, আরও আছে সুইফট। সুইফট, SWIFT, সুইফট। এটা অবশ্যই অবশ্যই তোমাকে জানতে হবে। সুইফট, শুধু সুইফট না, এটার ফুল ফর্মও জানতে হবে। The Society for Worldwide Interbank Financial Telecommunication. The Society for Worldwide Interbank Telecommunication. আচ্ছা, ওর কোশ্চেনটা কি ছিল? ব্যাংক ড্রাফটের ডকুমেন্ট কি ক্রেতা ব্যাংকে দিবে, নাকি ব্যাংক ড্রাফটের ডকুমেন্ট কি ক্রেতা ব্যাংকে দিবে দেন ব্যাংক পাঠাই দিবে, ব্যাংকে দিবে দেন ব্যাংক পাঠাই দিবে। ওকে, তারপরে হচ্ছে এটা কি ছিল? ছিল হচ্ছে এটা কোনটা ছিল? ব্যাংক ড্রাফট ছিল, তাই না? ব্যাংক ড্রাফট। আন্তর্জাতিক বিনিময় মাধ্যম হিসেবে ব্যাংকের আজ্ঞাপত্র একটি স্বীকৃত সহজ মাধ্যম। এই পদ্ধতিতে প্রেরক তার ব্যাংকের কাছ থেকে প্রাপকের অনুকূলে নির্দিষ্ট মূল্যের আজ্ঞাপত্র সংগ্রহ করে তা প্রাপকের নিকট প্রেরণ করে। প্রাপক নিজে বা তার ব্যাংকের মাধ্যমে প্রস্তুতকারী দেশের ব্যাংকের নির্দিষ্ট শাখা দুজনই করতে পারে। ব্যাংকও চাইলে পাঠিয়ে দিতে পারে, কিংবা চাইলে হচ্ছে ওই যে প্রেরক যে পাঠাবে সেও চাইলে নিজে পাঠিয়ে দিতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, প্রিভিয়াসে সুইফট আসছিল, আমি চিপস দিয়ে আসছিলাম, নট চিপস, সুইফট। ওকে, সুইফট ইজ হোয়াট? দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটা জিনিসটা কি? দ্য সোসাইটি, একটা সমাজ। ইনফ্যাক্ট এখানে সমাজ মানে বোঝাচ্ছে একটা কমিউনিটি, বোঝাচ্ছে এখানে একটা কমিউনিটি বা একটা কানেক্টেড কিছু থিংস। যেমন এখন আমরা গ্লোবাল ভিলেজ বলতেছি না, তার মানে কি পুরো একটা গ্রাম সবাই কানেক্টেড, পুরো বিশ্ব এখানে সবাই কানেক্টেড, লাইক দ্যাট। সো এখানে হচ্ছে তোমার সুইফট মানে হচ্ছে একটা নিজেদের মধ্যে একটা চ্যানেল কিংবা একটা কমিউনিটি, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের
ইন্টার ব্যাংক, ব্যাংকগুলো যত ব্যাংক আছে, যে কটা ব্যাংক আছে, তারা নিজেদের মধ্যে একটা কমিউনিটি বিল্ড আপ করে। ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন কিসের জন্য? ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, এই যে আর্থিক লেনাদেনা, এগুলা নিজেদের মধ্যে যেন দ্রুত গতিতে সম্পন্ন করতে পারে। যেন আমি ইউএসএতে একটা দ্রুত যেন ট্রানজ্যাকশন করে ফেলতে পারি, ইউএসএ যেন ইউকেতে একটা দ্রুত ট্রানজ্যাকশন করে দিতে পারে। এগুলো আগে অনেক সময় লাগতো, সুইফট হওয়াতে এটা এখন দ্রুত হয়ে গেছে। সো দ্রুত করার জন্যই এই সুইফটের উদ্ভব। নিজেদের ব্যাংকগুলোর মধ্যে, নিজেরা মানে এটা শুধু যে একটা দেশের ভিতরে হবে নট নেসেসারি, এটা বলা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ওয়াইড। তার মানে এখানে বিভিন্ন দেশের ব্যাংক যুক্ত থাকতে পারে, নিজেদের মধ্যে ট্রানজ্যাকশনটা যেন স্মুথ হয় এটার জন্য। সো এই থ্রুতেও টাকা কিংবা বিনিময়টা হতে পারে। ব্যক্তিগত চেক, তুমি কাউকে একটা চেক দিলা, ও ওখান থেকে গিয়ে এটা ভাঙ্গায় নিল, ওদের সিট হতে পারে। নগদ প্রত্যয়পত্র, নগদ প্রত্যয়পত্র মানে সেম, তুমি একটা প্রত্যয়পত্র দিলা, সেটা ও ওখান থেকে হচ্ছে ওখানকার ব্যাংক থেকে সেটা ভাঙ্গায় নিল, নগদ প্রত্যয়পত্র। ভ্রমণকারীর চেক, তুমি একটা বাংলাদেশের ঢাকার একটা ব্যাংক, সিটি ব্যাংকের হচ্ছে একটা চেক নিল ও ভিজিট করার জন্য, দেন ওখানে গিয়ে কোনো একটা ব্যাংক থেকে হচ্ছে একটা ভাঙ্গায় নিল, দ্যাটস ইট। এটাকে বলা হয় ভ্রমণকারীর চেক, যেটা শুধু ভ্রমণের পারপাসে যেটা ইউজ করা হয়। নগদ কাগজি মুদ্রা, অনেক সময় দেখবা যারা হজ করতে যায় ওরা টাকা নিয়ে যায়, ঠিক আছে, অথবা হজ করে কিছু টাকা নিয়ে আসে, এরকম হয়। তুমি ইন্ডিয়াতে যাবা, কিছু টাকা নিয়ে গেলা, কিংবা টাকার পরিবর্তে এটাকে তুমি রুপিতে কনভার্ট করে এখান থেকে নিয়ে গেলা, হতেই পারে। সো কাগজি মুদ্রাও হচ্ছে বিনিময়ের ক্ষেত্রে ইউজ হতে পারে, এই ফর্মাল চ্যানেলগুলো ছাড়াও কিংবা এই ইলেকট্রনিক চ্যানেলগুলো ছাড়াও এই কাগজি মুদ্রাটাও ইউজ হতে পারে। এই ফুল ফর্মটা না বুঝলে এটা বইয়ে আছে, তুমি আমার লেখা বুঝতেছো না এতদিন, এটা তো আমার কষ্ট। দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, টেলির পর একটা ছোট হাইফেন আছে, টেলিকমিউনিকেশন, আমি বলছি তুমি লিখে নিও, ঠিক আছে। ওকে ফাইন। সো আমরা মোটামুটি এগুলো পড়ে ফেললাম। এবার নেক্সট স্লাইডে যাই। এরা নর্মাল জিনিস, দীর্ঘ ও স্বল্পমেয়াদী ঋণের দলিল সমূহ। প্রথম আমরা দেখি দীর্ঘমেয়াদী ঋণ কিভাবে নেওয়া যায়। সেটা হচ্ছে যখন তুমি ঋণপত্র ইস্যু করবা কিংবা তুমি বন্ড ইস্যু করবা, এই ঋণপত্র এবং বন্ড এই দুইটাকে বলা হয় হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের দলিল। দুটার মধ্যে পার্থক্য আছে একটু, সেটা কি? ঋণপত্রের বাংলাটা কি বলতো? ডিভেঞ্চার। ডিভেঞ্চারের বাংলা হচ্ছে ঋণপত্র, ডিভেঞ্চার। ঋণপত্র ইংলিশটা হচ্ছে ডিভেঞ্চার। ডিভেঞ্চার মানে আমরা জানি একটা জামানত বিহীন বন্ডটাকেই বলা হয় ডিভেঞ্চার। বন্ডে একটা জামানত রাখতে হয়, তুমি যে বন্ড ইস্যু করবা একটা জামানত রাখতে হবে, নাহলে তুমি যে টাকা নিয়ে পালাবা না সেটার গ্যারান্টি কি? এজন্য বন্ড হচ্ছে জামানতযুক্ত, ডিভেঞ্চার হচ্ছে জামানতবিহীন। এটা হচ্ছে দুইটার মধ্যে প্রাইম ডিফারেন্স। ওকে, ঋণ গ্রহণ প্রদান দলিল সম্বন্ধে, তারপর হচ্ছে সাধারণত 5 বছর। দীর্ঘমেয়াদী মানে কি বুঝে আমরা? 5 বছর থেকে এর অধিক। আর দরকার নাই, ওকে ফাইন, এগুলো আর দরকার নাই। এবার আসো নেক্সট ওয়ান, এটা ছিল দীর্ঘমেয়াদী। তাহলে স্বল্পমেয়াদীটা একটু দেখি। স্বল্পমেয়াদী কিছু ঋণের দলিল আছে। নাম্বার 1 বিনিময় বিল, অঙ্গীকারপত্র, বাণিজ্যিক দলিল, ব্যাংক প্রদত্ত ঋণের দলিল, ঠিক আছে। এটা নিয়ে একটু কথা বলি। বিনিময় বিল নিয়ে তোমরা জানো, যেটা পাওনাদার প্রস্তুত করে দেনাদারের কাছে পাঠায় ও স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এটা লিগ্যাল ডকুমেন্টসে কনভার্ট হয়ে যায়, এটা ছিল বিনিময় বিল। অঙ্গীকারপত্র মানে কি? দেনাদার প্রমিস করে আমি তোমাকে টাকা দিয়ে দিব, প্রতিজ্ঞা করে টাকা দিয়ে দিবে, এটা তৈরি করে কে? তাহলে দেনাদার। ফাইন। বাণিজ্যিক দলিল কি? তোমরা ফাইন্যান্সের চ্যাপ্টার 5 যদি পড়ে থাকো তাহলে ওখানে পেয়ে যাবা যে কমার্শিয়াল পেপার নামে একটা পেপার আছে, বাণিজ্যিক পত্র বলা হয়। এটা কারা ইস্যু করে? যারা নামি দামি কোম্পানি, বড় বড় যারা কোম্পানি আছে, যাদের মার্কেটে অনেক বেশি ফেম নেম আছে, যারা হচ্ছে যাদেরকে এক নামে চিনে সবাই, যারা টাকা মেরে দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা খুবই কম, সেগুলোকে বলা হয় মানে যাদের গুডউইলটা বেশি, সুনামটা বেশি মার্কেটে, সেই নামি দামি কোম্পানিগুলো যখন তাদের টাকা সংগ্রহ করার জন্য বাজারে কোনো পত্র ইস্যু করে বা পত্র ইস্যু করার মাধ্যমে যখন কোনো টাকা কালেক্ট করে মানুষের কাছ থেকে, সেটার নাম হয়ে যায় বাণিজ্যিক পত্র, কমার্শিয়াল পেপার। এটা শুধু ইস্যু করতে পারে যারা নামি দামি কোম্পানি, খ্যাতিমান কোম্পানি, তারাই শুধু এটা ইস্যু করতে পারে। তুমি আমি চাইলে এই পত্র ইস্যু করে টাকা কালেকশন করতে পারবো না, তোমাকে কেউ টাকা দিবে না, বাট তাদেরকে টাকা দিবে কারণ তারা সেই বিশ্বস্ত, কি বলবো যে মানে তারা সেই রিলায়েবিলিটিটা ক্রিয়েট করতে পারছে, দ্যাটস ইট। ওকে ফাইন। সো এই ছিল বাণিজ্যিক দলিল। এবার ব্যাংক কিছু দলিল প্রোভাইড করে, যেমন প্রত্যয়পত্র। এটাকে কেন দলিল বলা হচ্ছে? কারণ তুমি যদি সেই ব্যাংক যদি সেই প্রত্যয়পত্রটা ইস্যু না করতো তাহলে আমদানিকারককে
টাকা আগে আগে পেমেন্ট করে দেওয়া লাগতো, বাট এখন সে পেমেন্টটা এখন করা লাগছে না। সে দায়িত্বটা নিচ্ছে কে? ব্যাংক দায়িত্বটা নিচ্ছে এই প্রত্যয়পত্র ইস্যু করার মাধ্যমে। তাহলে তোমার ট্রানজেকশনটা স্মুথ হয়ে যাচ্ছে, তুমি ইজিলি আমদানি করতে পারতেছো কিংবা এক্সপোর্ট করতে পারতেছো। সো এটা একটা ঋণের বিপরীতে বা ঋণের দলিল হিসেবে ইউজ হয়, কারণ সেই টাকা তুমি হচ্ছে ও পাবেই, ও পাবেই। কে পাবে? রপ্তানিকারক পাবেই, আর আমদানিকারক দিতেই হবে এই টাকাটা, দ্যাটস ইট। ব্যাংক সনদ, ব্যাংক সনদ হচ্ছে তোমার এই একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় শেষে দিয়ে দিবে এরকম একটা প্রতিজ্ঞা করে, কাইন্ড অফ ব্যাংক ড্রাফটের মতো। ব্যাংক ড্রাফটে এরকম স্পেসিফিক কোনো টাইম ফ্রেম নাই যে আমি তোমাকে এতদিন পরে দিব, এতদিন পরে তুমি এই শাখা থেকে তুলে নিবা, এরকম না। কিন্তু ব্যাংক সনদে একটা টাইম পিরিয়ড থাকে যে এতদিন পরে তুমি টাকাটা তুলতে পারবা বা আমি তোমাকে টাকাটা দিব। সো এই সে ব্যাংকের আজ্ঞাপত্র এবং ব্যাংক সনদ দুটার মধ্যে ডিফারেন্স। পে অর্ডার কি? পে অর্ডার হচ্ছে কোন একটা স্পেসিফিক ব্যাংক কোন একজন স্পেসিফিক লোককে টাকা দেওয়ার অঙ্গীকার করে, ও টাকা দিয়েই দিবে। পে অর্ডার হয়েছে মানে এটাকে তোমার মিস হওয়ার কোনো চান্স নাই। কিন্তু ব্যাংকের আজ্ঞাপত্র, ব্যাংক সনদ, এগুলো থাকা মানে তুমি যে সবসময় টাকা পাবা, নট নেসেসারি। যেমন আমি যে একটা এক্সাম্পল দিই, তুমি তোমার ঢাকার গুলশান ব্রাঞ্চ, তোমার ডাচ বাংলা ব্যাংক, তোমার খুলনা ডাচ বাংলা ব্যাংকে একটা এরকম ব্যাংক ড্রাফট ইস্যু করছে, বাট তুমি খুলনায় যাইতে যাইতে ওর অ্যাকাউন্টে টাকা নাই হয়ে গেছে, আই মিন ওর 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 ব্রাঞ্চে টাকা নাই, তোমাকে নাও দিতে পারে। বাট অথবা 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 তোমার অ্যাকাউন্টে টাকা নাই দেখে তোমাকে টাকা দিতে পারতেছে না, এটাও হইতে পারে, কারণ তুমি সব টাকা তুলে ফেলছো আগে ভাগে, হইতে পারে। বাট পে অর্ডারের ক্ষেত্রে সেটা হওয়ার সুযোগ নাই। তুমি একটা পে অর্ডার নিছো মানে এই টাকা তোমাকে দিবেই দিবে। এটাই হচ্ছে দুটার মধ্যে পার্থক্য, এবং তোমাকেই দিবে, অন্য কাউকে না। ব্যাংক ড্রাফট অন্য কাউকে দিতে পারে, যে নিয়ে যায় তাকেও দিতে পারে, বাট পে অর্ডারের টাকা এটা কাইন্ড অফ ডাক কাটা চেকের মতো অনেকটা ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে, বাট নট লাইক এক্স্যাক্টলি লাইক দ্যাট। সো এই পার্থক্যগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, এগুলোই হচ্ছে মেইন জিনিস আর কি ফাইন্যান্সের। যদি তুমি পরে এইসব জিনিস না জানো, বুঝতে না পারো, হ্যাঁ বুঝতে না পারো, তাহলে কিন্তু এটা আসলে কষ্ট। হ্যাঁ, ওকে ফাইন। ব্যাংকের স্বীকৃতিপত্র, আজ্ঞাপত্র বলতে পারো, হ্যাঁ সেম সেম। ওকে ফাইন, এবার আসো নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান কি ছিল আমাদের? প্রত্যয়পত্র, যেটা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে, বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল। এবং এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে এটা। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই চ্যাপ্টার থেকে আসলে খুব বেশি কোশ্চেন আসে না, বাট আসলেও এই জায়গাটা থেকে আসবে। এরপরে যে কটা চ্যাপ্টার পড়াবো, প্রত্যয়পত্রের যে একটা টাইপস আছে, প্রকারভেদ আছে, সেখান থেকে তোমার কোশ্চেন আসার সম্ভাবনাটা মোস্ট। আরে দূর, ক্লাস করছো মানে আজকে আমরা 9 নাম্বার ক্লাস করাচ্ছি, এরপরে যদি তুমি ফেল করো, এটা কি হয়? এটা কি মানা যায়? তুমি আমাদের ক্লাস করা মানে তুমি ফেল করবা না, এটা নিশ্চিত থাকো, তুমি ভালো মার্কস পাবা যদি ক্লাসগুলো ভালো মতো করো। তুমি একটু ক্লাস শেষে একটু দেখো যে আমি যা পড়াইছি, মানে বইয়ের বইয়ের আছে বাট আমি পড়াই নাই, এরকম কয়টা টপিক বাকি আছে একটু দেখো তুমি। অথবা কোনো একটা টপিক আমি পড়াচ্ছি, প্রত্যয়পত্র বই আছে কিন্তু আমি পড়াই নাই, এরকম আছে কিনা দেখো একটু। অথবা আমি তোমাকে বুঝাইতে পারি নাই কিংবা ইম্পর্টেন্ট মিস করছি, এরকম খুব বেশি তুমি পাবা না। তার মানে কি, তুমি ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, তোমার পড়াটা এখানে হয়ে যাচ্ছে, এর বাদে কি আর কোশ্চেন করবে তোমাকে বলো? বাট প্র্যাকটিস করতে হবে ভাই। তুমি শুধু এই যে আমি ক্লাসে করাইছি এই নিয়ে তুমি বসে রইছো, বাসায় কিচ্ছু করো না, এই আমি বুঝে গেছি ক্লাস তো করছি হাবিব ভাইয়ের, এগুলো দিয়ে হবে না, এগুলো দিয়ে হবে না। যত যত বেশি তুমি প্র্যাকটিস করবা, তোমার পড়াটা পাকাপুক্ত হবে। এটা মাস্ট। এটার মানে সহজ কোনো সলিউশন আর নাই, আর কোনো সলিউশন নাই এটার। তুমি সব পারো, একদম বই সব পড়ছো, কিন্তু তুমি প্র্যাকটিস করো নাই, তাহলে তুমি পরীক্ষার হলে আটকাবা, মানে আটকাবা, এটা তুমি ধরে রাখতে পারো। অ্যাকাউন্টিং তুমি সব পড়ছো, কিন্তু পরীক্ষার হলে তুমি না পারাটা খুবই স্বাভাবিক, যদি না তুমি প্র্যাকটিস করে না যাও। ওকে ফাইন, এবার আসো নেক্সট। সো প্রত্যয়পত্র জিনিসটা কি? প্রত্যয়পত্র আমি একটু আগে বলতেছিলাম যে তুমি হচ্ছে আমদানিকারক। তুমি কি বলতো? আমদানিকারক। তুমি আমদানিকারক, আমদানিকারক। তুমি আছো কোথায়? বাংলাদেশে। আর একজন রপ্তানিকারক, কল দিকেটা, ওকে ফাইন। এরপরে হচ্ছে রপ্তানিকারক। এরপরে কি বলতো? রপ্তানিকারক। রপ্তানিকারক, তোমার যে রপ্তানিকারক ও আছে হলো মনে করো জাপানে। ও কোথায় আছে? জাপানে। ও আছে হচ্ছে জাপানে। আমদানিকারক আর রপ্তানিকারক জাপানে আছে। এখন তুমি কিছু পণ্য ওর কাছ থেকে নিয়ে আসবা, ও তোমাকে চিনে না, তুমি ওকে চিনো না,
দ্যাটস ইট। তাহলে কেন তুমি, তোমাকে ও পণ্য দিবে, কিংবা তুমি কেন ওকে আগে টাকা দিবা? একটা কথা চলে আসে না, বলে তুমি আগে দাও, তুমি আগে দাও, তুমি আগে দাও, তাহলে এরকম একটা কাহিনী ক্রিয়েট হয়ে যাবে। ও বলবে, আমদানিকারক বলবে তুমি আগে পণ্য পাঠাও, আর রপ্তানিকারক বলবে তুমি আগে টাকা পাঠাও। তাহলে কি আর ট্রানজাকশন হবে? কেউ কাউকে যদি বিশ্বাস না করে, এবং বিশ্বাস করবে না, এটা খুবই স্বাভাবিক। কেউ কাউকে চিনে না, কোনোদিন দেখেও নাই, কেন বিশ্বাস করতে যাবে? সো এই বিশ্বাসযোগ্য একজন পার্সন মাঝখান দিয়ে চলে আসে, যে এই ট্রানজাকশনটাকে স্মুথ করে, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংককে তো চিনে, এই বাংলাদেশের যে বাণিজ্যিক ব্যাংক, জাপানে তো সেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিনে, কিংবা না চিনলেও ওর একটা লিগ্যাল আইডেন্টিটি আছে, ও টাকা মেরে দিয়ে ওর যাইতে পারবে না। এই জন্য এই বাণিজ্যিক ব্যাংক আমদানিকারকের পক্ষ হয়ে রপ্তানিকারককে স্বীকৃতি দেয়, রপ্তানিকারককে গ্যারান্টি দেয় যে ও ব্যাংক এই রপ্তানিকারকের টাকা পেমেন্ট করে দিবে। ধরো ও 1 লাখ টাকার পণ্য ওকে পাঠাইছে, আগে পণ্য পাঠাই দিচ্ছে, বাণিজ্যিক ব্যাংক বলছে রপ্তানিকারককে যে যদি ও 1 লাখ টাকা তোমাকে না দেয় তাহলে টাকাটা আমি দিব। যে পত্রের মাধ্যমে এই সাইনটা করে দেয় কিংবা এই গ্যারান্টিটা দেয়, সেই পত্রটার নামই হচ্ছে প্রত্যয়পত্র, লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট। আরেকটা জিনিস তোমাকে বলি, এটা একটা এমসিকিউ আসছিল, অনেকে এই কনসেপ্টটা নাও বুঝতে পারে। লেটার অফ ক্রেডিট, প্রত্যয়পত্রের বাংলা ইংলিশটা হচ্ছে এলসি। তুমি ব্যাংকে গেলে এটা সচরাচর শুনবা, আমাকে একটা এলসি খুলে দেন, অথবা আমি এলসি খুলতে পারছি না এখন। এলসির ফুল ফর্ম হচ্ছে লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট। আবার লেটার অফ ক্রেডিটকে যদি তুমি বাংলা করতে যাও তাহলে কি হয় দেখো, লেটার হচ্ছে একটা পত্র, লেটার হচ্ছে একটা পত্র, তিনটা পক্ষ, লেটার হচ্ছে একটা পত্র, অফ এর, ক্রেডিট মানে হচ্ছে ঋণ, তার মানে এটার অপর নাম ঋণপত্র বলা যায়, ঋণপত্র বলা যায়। ভাই ভালো মতো বুঝো আমি কোথায় চলে গেছি তোমার জন্য। দেখো, প্রত্যয়পত্রের ইংলিশ যে এলসি সেটা আমরা সবাই জানি, লেটার অফ ক্রেডিট। বাট লেটার অফ ক্রেডিটকে যদি আমি শুদ্ধ বাংলাতে কনভার্ট করতে যাই, এটা হচ্ছে ঋণপত্র হয়ে যায়। এই যে লেটার মানে পত্র, ক্রেডিট মানে ঋণ, সো ঋণপত্র হয়ে যায়। সো অনেক সময় এটা দিয়েও তোমাকে জাজ করতে পারে, ঋণপত্র, লেটার অফ ক্রেডিট থাকবে না, এলসি থাকবে না, প্রত্যয়পত্র থাকবে না, তখন তোমাকে এই ঋণপত্র অ্যান্সার করতে হবে। এবার আসো, আবার ঋণপত্রের আরেকটা নাম আছে না, গোলায় ফেলো না ভাই, গোলায় ফেলো না। আমি তোমাকে মানে জানার জন্য, জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য এগুলো বলতেছি, এগুলো না বললেও আমি পারতাম। ঋণপত্র, ঋণপত্র মানে কি? আবার আমরা একটু আগে দেখতেছিলাম না, আমি একটু আগেই বলতেছিলাম, দেখো তোমার মনে আছে কি না, ঋণপত্র মানে কি? এই যে এই যে ঋণপত্র মানে, আবার কি বলছিলাম, ডিভেঞ্চার না? আর কি বলছিলাম, ডিভেঞ্চার বলছিলাম না? ফাইন। সো এখানে ঋণপত্রের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডিভেঞ্চারও আবার লিখতে পারি। সো এইসব জায়গা তোমার একটু মাথা খাটাতে হবে। যদি তুমি দেখতেছো প্রত্যয়পত্র এখানে এলসি নাই, অথবা প্রত্যয়পত্রটা নাই, এলসিও নাই, লেটার অফ ক্রেডিটও নাই, কিন্তু ঋণপত্র আছে, তখন সেটাকে অ্যান্সার দিতে হবে। দেখতেছো ঋণপত্রও নাই, ডিভেঞ্চার আছে, তখন সেটা তোমার আবার ডিভেঞ্চার দিতে হবে। যদি বন্ড আবার ডিভেঞ্চার, এগুলো আবার ডিফারেন্ট টপিক, বাট এভাবে যদি আমি আগাইতে যাই তাহলে কিন্তু এটা মিলে যায়। ওকে ফাইন, অনেক অনেক মানে একটু টপিকে চলে গেলাম, অনেক একদম একটু ডিপে চলে গেলাম তোমাদের জন্য। ফাইন, আর লাগবে না, আর যাবো না। প্রত্যয়পত্র হলো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত গ্রাহকের সপক্ষে, এগুলো তুমি পড়ে নিও, আমি পড়তে চাই না। এটি একটি ঋণের দলিল। ওই যে লেটার অফ ক্রেডিট, ঋণপত্র মানে কি? ঋণের দলিল। ঋণপত্র মানে কি? ঋণের দলিল। এটার নামে হচ্ছে ঋণপত্র। ব্যাংক কর্তৃক ইস্যু করে কে? এই যে ব্যাংক, এই যে বাণিজ্যিক ব্যাংক, এটা ইস্যু করে এলসিটা। তিনটে পক্ষ থাকে, কয়টা পক্ষ? তিনটা পক্ষ, একটা পক্ষ, দুইটা পক্ষ, তিনটা পক্ষ, এই টোটালটাই হচ্ছে প্রত্যয়পত্র। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হয়। যদি তুমি এই এলসিটা খুলতে যাই বাণিজ্যিক ব্যাংক, ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংকের অনুমোদন লাগবে, সিবি অথবা বিবি, বউ মানে বাংলাদেশ ব্যাংক আর কি, বিবি। ব্যবসায়িক এবং ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়। কি জন্য? ব্যবসায়িক কাজে, তুমি কিছু আমদানি করবা, ব্যক্তিগত কাজও হইতে পারে, তুমি নিজে নিজে কিছু আনবা, তোমার নিজের জন্য কিছু আনবা, হইতে পারে। ওকে, এনাফ ফর টুডে। এবার আসো নেক্সট। গুরুত্ব, এগুলো নিয়ে আমি কোনো ব্যাখ্যা করতে যাব না, এগুলো তোমরা পড়ে নিও, এগুলো পরে আমি সময় নষ্ট করার কোনো দরকার নাই। বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন কেন? যত বেশি এই প্রত্যয়পত্র ইস্যু করতে পারবে তত ইম্পোর্ট এক্সপোর্টটা খুবই স্মুথ হবে। ফাইন, কিভাবে সেটা তোমরা জানো। অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ, যত বেশি তুমি ইম্পোর্ট করতে পারবা র মেটেরিয়ালস, তুমি তোমার নিজের দেশে বেশি বেশি পণ্য উৎপাদন করতে পারবা, বেশি বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, বেশি বেশি তোমার জিডিপি বাড়বে, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। সো এই অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ হবে। আস্থা ও নিশ্চয়তা, এর সাথে পণ্য ক্রয় বিক্রয় প্রত্যয়পত্র ব্যবহৃত হয়। তার মানে তোমাকে না চেনা সত্ত্বেও তোমার কাছে পণ্যটা পাঠিয়ে দেয়, শুধু কি কারণে? ওই ব্যাংক তোমাকে প্রত্যয়পত্রটা ইস্যু করছে, এই জন্য তোমার প্রতি একটা আস্থা ক্রিয়েট হয়েছে। এবার আসো নেক্সট। মূল্য প্রাপ্তির নিশ্চয়তা, কে? রপ্তানিকারক যে টাকা পাবে সেটা নিশ্চিত, সেটা নিশ্চিত। ঝুঁকি হ্রাস কিভাবে তোমরা জানো। অগ্রিমর্ত প্রাপ্তি, কিছু কিছু সময় রপ্তানিকারক চাইলে
ব্যাংকের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে নিতে পারে। এটা হলো আমদানিকারক, এটা হচ্ছে রপ্তানিকারক, মাঝখানে হলো ব্যাংক। রপ্তানিকারক ওকে টাকা পণ্য পাঠাইছে কিংবা পাঠায় নাই, না পাঠাইলেও ব্যাংকের কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স ও চাইলে নিয়ে নিতে পারে। এটা ওদের বিষয়, এটার সাথে ওর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? চাইলে ওদের কিছু দিয়ে দিতে পারে, এটাকে বলা হচ্ছে সম্পর্ক উন্নয়ন হয়, ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হয়, ব্যাংকের আয়ের সুযোগ হয়। কিভাবে? তোমাকে তো এমনি এমনি হওয়ার এই সুযোগটা দিচ্ছে না, তোমাকে আর এমনি এমনি এই সুযোগটা দিচ্ছে না। তোমার পক্ষ হয়ে যে রিস্ক নিচ্ছে, একটা 1 লাখ টাকার 1 কোটি টাকার রিস্ক নিচ্ছে, সেটার জন্য ডেফিনেটলি ইনকাম করবে। সো ওকে যদি 1 লাখ টাকা দেয়, ব্যাংক তোমার কাছ থেকে নিবে হলো 1,10,000, 20,000, 30,000, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? তার মানে একটা ইনকাম করবেই। নেক্সট ওয়ান, বিদেশে ভ্রমণের সুযোগ। ওই যে এটা ইউজ করে বিদেশে ভ্রমণ করা যায়, প্রত্যয়পত্র ইউজ করে। ওকে ওকে, ইম্পর্টেন্ট টপিকটাতে আসছি এখনকার, আজকের এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকটাতে আসছি। প্রত্যয়পত্রের যে প্রকারভেদ, টাইপস। এর কি একটা চা দিতে হবে। ওকে নেক্সট। আচ্ছা সবাই একটু কমেন্ট করো তো, এতটুকু পর্যন্ত সবাই বুঝছে কিনা একটু বলো তো, তাইলে আমি নেক্সট শুরু করব। এতটুকু পর্যন্ত সবাই বুঝছে কিনা একটু বলো সবাই। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু সবাই বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। সবাই একটু দ্রুত বলো যে এতটুকু বুঝতে পেরেছো কি না। এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করো, তাহলে আমরা আমাদের নেক্সট টপিকটা শুরু করব। প্রত্যয়পত্রের সাথে জড়িত পক্ষ 3টি। ভাইয়া পানি খান, খাই ফেলছি আর কি। ওকে, কেউ কি কমেন্ট করছে? এত দেরি কেন? আবরার বুঝছে, মুক্তা বুঝছে, বাকিরা বুঝে নাই, আতিকা বুঝছে, তারপরে বাকিরা বুঝে নাই। কষ্ট কষ্ট, এরপর যে না বুঝো কষ্ট আমার। আরে তেল মারে দিছে মেজাবের নৌরিন, তেল একটা মারে দিছে সুন্দর করে। তারপরে ওকে, তার মানে বুঝতে পারছি সবাই বুঝে গেছে, বাকিরা হয়তো কমেন্টস করেন অনেকেই, বাট আই বিলিভ বুঝে গেছে। আর না বুঝলে সেটা তো শিওর বলে দিতে সবার আগে, ভাই ইয়া বুঝি নাই, এটা আবার বুঝান, এটা তো শিওর বলতো, তার মানে বুঝে গেছে। মৌনতা সম্মতির লক্ষণ। ওকে নেক্সট, এবার আসো। এতক্ষণ যদি নাও বুঝো আমার কোনো আপত্তি নাই, কিন্তু কিন্তু এটা বুঝতে হবে। এতক্ষণ বুঝছো কি বুঝছো না সেটা আমার জন্য ম্যাটার করে না, বাট এটা ম্যাটার করবে আমার জন্য, ঠিক আছে? এবার আসো নিশ্চিত প্রত্যয়পত্র। নিশ্চিত মানে কি? নিশ্চিত মানে ব্যাংক যে প্রত্যয়পত্রটা খুলছে সেটা নিশ্চয়তা দেয় যে আমি তোমাকে টাকা দিবই দিব। কে? রপ্তানিকারককে নিশ্চয়তা দেয় যে আমি তোমাকে টাকা দিবই দিব। হ্যাঁ, টাকা প্রদানের নিশ্চয়তা। কি বলতো? টাকা প্রদানের নিশ্চয়তা। টাকা প্রদানের নিশ্চয়তা দেয়। কি দেয় বলতো? টাকা প্রদানের নিশ্চয়তা দেয়, প্রথম কথা। সেকেন্ড কথা, ব্যাংক চাইলে তার ইচ্ছে মতো যে কোনো সময়ে এটা বাদ দিতে পারে না। বুঝো ভালো মতো, এগুলোর মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। নিশ্চিত প্রত্যয়পত্র মানে রপ্তানিকারককে যে টাকা পেমেন্ট করবে সেটা নিশ্চয়তা দেয় যে আমি তোমাকে টাকা দিবই দিব, এবং ব্যাংক তার ইচ্ছে মতো এটা মানে বাদ দিতে পারে না, ইচ্ছে মতো এটা প্রত্যাহার করে নিতে পারে না। ওকে ফাইন, ব্যাংক ইচ্ছে মতো প্রত্যাহার করতে পারে না। কি প্রত্যাহার করতে পারে না? এই যে চুক্তিটা, প্রত্যয়পত্র ইস্যু করার ব্যাপারে যে চুক্তিটা, সেটা প্রত্যাহার করতে পারে না। ব্যাংক ইচ্ছে মতো প্রত্যাহার করতে পারে না। তাহলে একটা কনসেপ্ট বুঝে গেলাম। এবার আসলে সেকেন্ড ওয়ানটা কি বলতো? একটু অনিশ্চিত। তাহলে ঠিক এটার বিপরীতটা হবে। বিপরীতটা মানে কি বলতো? বিপরীতটা মানে হচ্ছে এই তোমার, বিপরীতটা মানে হচ্ছে অনিশ্চিত, মানে হলো টাকা প্রদানের কোনো নিশ্চয়তা দেয় না, ঠিক আছে? টাকা প্রদানের কোনো নিশ্চয়তা দেয় না।
প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে কোনো সময় প্রত্যাহার করতে পারে, যে কোনো সময় প্রত্যাহার করতে পারে। প্রত্যাহার করতে পারে মানে চুক্তিটা বাতিল করে দিতে পারে যে কোনো সময়। যে কোনো সময় কি করতে পারে? আরে যে কোনো সময় প্রত্যাহার করতে পারে। সো অনিশ্চিত প্রত্যয়পত্র মানে কি? যে প্রত্যয়পত্রটা যে কোনো সময় চাইলে প্রত্যাহার এই আমি দেখি নাই তো কি কমেন্ট করছে, আমি তো দেখি নাই। না এটা আমি আবার চাই। কি কমেন্ট করছে এটা? দুষ্ট পোলা ভাই। না আমি ভিডিও দেখে নিব, কিন্তু আমারও কমেন্ট করছে কিন্তু আমি দেখি নাই, এটা কি হয়? ওকে নেক্সট হচ্ছে এই দেখো, এই দুটো বুঝছো। এবার আসো দলিল। এইটা জাস্ট নামের মধ্যে আছে। নামের মধ্যে কি আছে বলতো? নামের মধ্যে আছে হলো যেটা এই যে প্রত্যয়পত্রের সাথে দলিল সংযুক্ত থাকে, দ্যাটস ইট। দলিল সংযুক্ত থাকে। কি কি দলিল হইতে পারে? যেমন চালান রসিদ, তারপর হচ্ছে বহনপত্র, তারপর হচ্ছে গুদাম রসিদ, এরকম কিছু এই আমদানি রপ্তানির ক্ষেত্রে কিছু ডকুমেন্টস আছে। এই ডকুমেন্টসগুলো যখন এই প্রত্যয়পত্রের সাথে অ্যাটাচ থাকবে, অ্যাড করা থাকবে, পিন আপ করা থাকবে, সেটার নাম হচ্ছে দলিলপত্র। আর ওই দলিলবিহীন মানে কি? দলিলবিহীন মানে হচ্ছে কোনো দলিল সংযুক্ত থাকে না, কোনো দলিল সংযুক্ত থাকে না, কোনো দলিল সংযুক্ত থাকে না যে প্রত্যয়পত্রে, সেটার নাম হচ্ছে দলিলবিহীন প্রত্যয়পত্র। ফাইন। এবার আমি পরেরটা একটু বলি। পরেরটা কি ছিল? পরেরটা হচ্ছে খোলা প্রত্যয়পত্র। খোলা প্রত্যয়পত্রটা হচ্ছে যে কোনো সময় ব্যাংক চাইলে তার ইচ্ছে মতো যে কোনো সময় প্রত্যয়পত্রটা বাতিল করে দিতে পারে। যে কোনো সময় প্রত্যয়পত্র বাতিল করে দিতে পারে। ব্যাংক যে কোনো সময় প্রত্যয়পত্র বাতিল করে দিতে পারে। ব্যাংক যদি যে কোনো সময় প্রত্যয়পত্র বাতিল করে দিতে পারে, সেটার নাম হচ্ছে খোলা প্রত্যয়পত্র। সেটার নাম কি বলতো? খোলা প্রত্যয়পত্র। ওকে, সো আমরা এটা দেখলাম। এবার আসে স্থির। স্থির মানে কি? একটা নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয়, ধরো 5 বছর অথবা 5 লাখ টাকার জন্য খোলা হয়েছে, তাহলে 5 লাখ ফিল আপ না হওয়া পর্যন্ত এটা ভ্যানিশ হবে না, কিংবা 5 বছর ফিল আপ না হওয়া পর্যন্ত এটা ভ্যানিশ হবে না। তার মানে এটা ফিক্সড থাকে, এটা স্থির থাকে, হয় নির্দিষ্ট সময় পর্যন্ত, না হয় নির্দিষ্ট টাকা পর্যন্ত। সো লিখো হচ্ছে স্থির প্রত্যয়পত্রের ক্ষেত্রে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট পরিমাণের জন্য খোলা হয়। যে প্রত্যয়পত্রটা একটা নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয় এবং অথবা একটা নির্দিষ্ট টাকার জন্য খোলা হয়। টাকার পরিমাণ যেমন 5 লাখ টাকা, তাহলে 5 লাখ টাকা ফিল আপ হয়ে গেছে মানে ওটার আর কার্যকারিতা নাই। এটা হচ্ছে ফিক্সড, স্থির লেটার অফ ক্রেডিট। নির্দিষ্ট প্রত্যয়পত্র একটা বাদ গেছে না এখানে, নির্দিষ্ট প্রত্যয়পত্র। ওকে, এটাতে কি হবে? এটাতে হবে হচ্ছে ওকে, নির্দিষ্ট প্রত্যয়পত্রটা হচ্ছে মেয়াদোত্তীর্ণ ব্যক্তিকে প্রত্যয়পত্র বাতিল করতে হবে। ওকে, এখানে আমি একটা বেশি বলে ফেলছি। স্থির প্রত্যয়পত্রতে এটা আসলে হওয়া উচিত এই জায়গায়। এটা আমি আবার নতুন করে লিখি, কাটতেছি না, কেউ কাটার দরকার না, জাস্ট একটু কেটে দাও। এখানে হচ্ছে পরিমাণটা হবে না, এখানে পরিমাণটা হবে না, নির্দিষ্ট পরিমাণটা হবে না, শুধু নির্দিষ্ট সময় হবে। বাট এটা হবে হচ্ছে নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট পরিমাণের জন্য এটা খোলা হয়। নির্দিষ্ট পরিমাণের জন্য খোলা হয়।
এই জায়গায় একটু মিসিং ছিল, এটা উল্টাপাল্টা ছিল এই জায়গায়। ওকে, সো যখন নির্দিষ্ট সময়ের জন্য করা হবে সেটা হবে স্থির প্রত্যয়পত্র, ওই সময় শেষ হলে এটা ভ্যানিশ হয়ে যায়। আর যখন নির্দিষ্ট সময়ের জন্য কিংবা হচ্ছে নির্দিষ্ট টাকার জন্য হয় তাহলে সেটাই হচ্ছে নির্দিষ্ট প্রত্যয়পত্র। দুইটা জিনিস ফিক্সড, একটা হচ্ছে নির্দিষ্ট সময় আর একটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, টাকার পরিমাণ। ফাইন, এবার আসলে লাস্ট ওয়ান নাকি আরো আছে? ওকে, ঘূর্ণায়মান প্রত্যয়পত্র। ঘূর্ণায়মান প্রত্যয়পত্র এটা একটু লিখো। ঘূর্ণায়মানটা হচ্ছে একটা বড় অ্যামাউন্ট, হ্যাঁ বড় অ্যামাউন্ট, মানে ধরো 10 লাখ টাকার জন্য হচ্ছে ওপেন করছে। এই 10 লাখের মধ্যে ও ইচ্ছে মতো যতবার প্রত্যয়পত্র ইউজ করা যায় ও করতে পারবে। কোনোবার 1 লাখ টাকার জন্য, কোনোবার 5 লাখ টাকার জন্য, কোনোবার 2 লাখ টাকার জন্য, এরকম যতবার প্রয়োজন ও ইউজ করতে পারবে প্রত্যয়পত্র। সেখানে একটা নির্দিষ্ট 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 সময়ের জন্য টাইম লিমিট থাকবে। ধরো 5 বছরের জন্য তোমার কি করতে হবে, 5 বছরের মধ্যে তুমি যে কয়বার এই 10 লাখ টাকা পর্যন্ত তুমি কি করতে পারবা, ট্রানজাকশন করতে পারবা, প্রত্যয়পত্র খুলতে পারবা। আমি আরেকবার বলি জায়গাটা, এখানে দুইটা জিনিস থাকবে ঘূর্ণায়মানের ক্ষেত্রে। তোমাকে বলবে যে তুমি একটা লিমিট পর্যন্ত, ধরো 10 লাখ টাকা পর্যন্ত তুমি প্রত্যয়পত্র খুলতে পারবা। এটা কি আজীবনের জন্য? না, এটার একটা আবার বছরও লিমিট করা থাকবে। ধরো 5 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে তুমি 10 লাখ টাকা ট্রানজাকশন করতে পারবা। এখন তুমি যে কয়বার করো, যে কয় টাকার করো, 2 লাখ টাকার, 5 লাখ টাকা, 3 লাখ টাকার, তোমার যা মন চায় তুমি করতে পারবা। সো এখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য সর্বোচ্চ লিমিট পর্যন্ত, সর্বোচ্চ লিমিট না বলে সীমা লিখি, হ্যাঁ সর্বোচ্চ সীমা পর্যন্ত প্রয়োজনীয় প্রত্যয়পত্র খোলা যায়, প্রত্যয়পত্র খোলা যায়। দ্যাটস ইট। সো কিছু ইম্পর্টেন্ট প্রত্যয়পত্র আমরা এখন জেনেছি, বাট আরো দুইটা এখানে মিসিং আছে, সেই দুইটা একটু আমার হাতে লিখে দিতে হবে। আরো দুইটা মিসিং আছে, সেই দুইটা একটু আমাকে হাতে লিখে দিতে হবে। খোলা প্রত্যয়পত্র বাতিল হওয়ার পূর্ব তারিখে যে কোনো বিল ব্যাংকে মর্যাদা প্রদান করতে হবে। হ্যাঁ, রাইট, এটা মিসিং ছিল, সমস্যা নাই, এটা দেখে নিও তোমরা। এরকম কিছু জিনিস আমি হয়তো ইচ্ছে করে মিসিং দিয়ে দিব, যেগুলো তোমার দেখতে হবে বাসায় গিয়ে। তার মানে এগুলো হচ্ছে তোমার পড়াশোনার সোর্স, এগুলোর জন্য হলেও তোমাকে বইটা খুলতে হবে একটু। ফাইন, এবার আসো নেক্সট ওয়ান। সো এই ছিল আমাদের কিছু মেইন প্রত্যয়পত্র, আরো 2-1টা বাকি আছে। আমি যদি দেই, কোনো নাম্বার দিই নাই, সো আমি যদি পরেরটা দেই, ব্যাক টু ব্যাক একটা প্রত্যয়পত্র আছে। কি বলতো, ব্যাক টু ব্যাক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রিভিয়াস আসছিল, এটা মেবি এটা অ্যাডমিশনেও আসছিল, একটা ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র। ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র মানে হচ্ছে একটা প্রত্যয়পত্রের এগেনস্টে যখন আরেকটা প্রত্যয়পত্র নেওয়া হয়, একটি পত্রের এগেনস্টে যখন আরেকটা প্রত্যয়পত্র নেওয়া হয়, একটি প্রত্যয়পত্রের বিপরীতে যখন অন্য প্রত্যয়পত্র নেওয়া হয় তখন সেটাকে বলা হয় ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র। এবার লাস্ট আরেকটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ প্রত্যয়পত্র আমি তোমাকে একটু বলতে চাই, সেটার নাম হলো অগ্রিম প্রত্যয়পত্র। সেটার নাম হচ্ছে অগ্রিম প্রত্যয়পত্র। নাম দেখে বুঝতে পারতেছো, নামের মধ্যে কিছুটা এখানে লেখা আছে। অগ্রিম প্রত্যয়পত্র মানে হচ্ছে রপ্তানিকারককে রপ্তানিকারককে অগ্রিম টাকা প্রদান করা হয়। ওই যে বললাম না, এই রপ্তানিকারক চাইলে ব্যাংক থেকে অ্যাডভান্স টাকা নিতে পারে, একটা সুযোগ ছিল না অগ্রিম টাকা প্রাপ্তির সুবিধা। ইয়েস, এটা হচ্ছে সেই প্রত্যয়পত্র। রপ্তানিকারককে অগ্রিম টাকা প্রাপ্তির সুযোগ দেওয়া হয়, কেন দেয় জানো? কারণ ও যে আমাকে পণ্যটা পাঠাবে, সেই পণ্যটা ওর তো তৈরি করতে হবে।
তৈরি করার জন্য কিছু কিছু র মেটেরিয়ালস তো লাগবে। সে র মেটেরিয়ালস কেনার জন্য ওর তো টাকা লাগবে। এখানে তো লাখ লাখ কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন হয়, মিলিয়ন বিলিয়ন টাকা ট্রানজ্যাকশন হয় এখানে। সো এত টাকার ও কোনো কোন লজিকে, কোন রিস্ক নিয়ে ও এত টাকার পণ্য উৎপাদন করবে? এই জন্য ও চায় কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নেওয়ার জন্য। এই জন্য এই পত্রগুলো খুলতে পারে। কে? রপ্তানিকারক। এটাকে আশিক সরকার, তোমার ক্লাস করার দরকার নাই, তুমি আষ্টকিত্তে। আচ্ছা, এটা কি? আমি প্রায় 18 দিন হলো ক্লাস করতে পারিনি। কেন? 18 দিন মানে তো অনেকগুলো ক্লাস মিস করছো তুমি। 18 দিন মানে 18 তখন 36টা ক্লাস মিস করছো প্রায়। ক্লাস করতে পার, সমস্যা নাই সুদীপ্ত, ক্লাস এখন থেকে করতে থাকো, কোনো সমস্যা নাই ভাইয়া। ওয়েবসাইটে আগে বা এখন শেষ করে নেই, আপনার এত উত্তেজিত হচ্ছে কেন? ওয়েবসাইটে আগের ক্লাসগুলো ব্লার দেখাচ্ছে, ঠিক হইলে 25-এর আর্কাইভ করা ক্লাসগুলো করতে পারতাম ফার্স্ট। ভাইয়া এগুলো আমি জানি না, এগুলো তুমি একটু পেজে মেসেজ দিতে হবে। এগুলার এই টেকনিক্যাল ইস্যুসগুলো আসলে আমি জানি না, তো আমরা এগুলো ডিল করি না আর কি। সো এগুলো হচ্ছে পেজে নক দিলে যারা রেসপেক্টিভ লোকজন আছে ওরা এগুলো দেখবে, হ্যান্ডেল করবে। হ্যাঁ, ওকে। সো এই রপ্তানিকারক অ্যাডভান্স টাকা দেওয়ার জন্য, কিংবা রপ্তানিকারক যদি অ্যাডভান্স টাকার প্রয়োজন ফিল করে, তখন এই প্রত্যয়পত্রটা খুলে, সেটাকে বলা হয় অগ্রিম প্রত্যয়পত্র। এই প্রত্যয়পত্রের ক্ষেত্রে রপ্তানিকারককে অগ্রিম টাকা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। অগ্রিম মানে কেন? কারণ এখনো পণ্য পাঠায় নাই, বাট ওকে অ্যাডভান্স টাকা দিয়ে দেওয়া হচ্ছে, এটাই। সো এটা দুই ধরনের হতে পারে। নাম্বার 1 লাল দফা, নাম্বার 2 সবুজ দফা। নাম্বার 1 হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 লাল দফা, লালটা লাল দিয়ে লিখি না, লালটা লিখবো লাল দিয়ে, সবুজটা লিখবো সবুজ দিয়ে। একটা হচ্ছে লাল দফা, নাম্বার 1। ওরে কটকিটে লাল, লাল দফা প্রত্যয়পত্র, লাল দফা প্রত্যয়পত্র। আমি জানি না তোমাদের ওখানে কেমন দেখাচ্ছে, আমি একটু দেখে আসি, দাঁড়াও। ও আমার ফোনও তো দেখতে পারি যদিও। ও নাইস, সুন্দর দেখাচ্ছে। লাল দফা প্রত্যয়পত্র। লাল দফা কি? এখানে ওকে বেশ কিছু টাকা অ্যাডভান্স দেওয়া হয়। কিসের টাকা? দেখো, ওকে হচ্ছে ভাড়া, শুল্ক, বীমা খরচ, পণ্যের ভাড়া, শুল্ক, বীমা খরচ, জাহাজ ভাড়া। শুধু ভাড়া বললে ওটাও হবে, জাহাজ ভাড়া বললে, পণ্যের ভাড়া বললে সেটাও হবে, জাহাজ ভাড়া বললে সেগুলোও হবে। জাহাজ ভাড়া এগুলো কি? এগুলো অগ্রিম প্রদান করা হয়। এগুলা অগ্রিম প্রদানের সুযোগ দেওয়া হয়। তার মানে ও যদি এখনো পণ্য পাঠায়ও না, তাও ওকে এই টাকাগুলো অ্যাডভান্স করা হয়, যেন ও আমাকে টাকাগুলো, পণ্যগুলো স্মুথলি পাঠাইতে পারে। জাহাজ ভাড়া, শুল্ক, আমদানি শুল্ক, বীমা খরচ, এগুলো হচ্ছে ওকে আগে দেওয়া হয়, যেন ও পণ্যগুলো আমাকে একদম কোনো টেনশন ফ্রি আমাকে পাঠিয়ে দিতে পারে। নাম্বার 2 সবুজ দফা। সবুজ দফাতে ওরে খুব বেশি দেওয়া হয় না, অল্প টাকা দেওয়া হয়। সবুজ দফা, এটাকে বলা হয় সবুজ দফা প্রত্যয়পত্র। এখানে কি করা হয়? এখানে ওকে শুধু একটা জিনিসের টাকা দেওয়া হয়, সেটা হচ্ছে কি? সেটা ছিল হলো অগ্রিম গুদাম ভাড়া। শুধু অগ্রিম গুদাম ভাড়া দেওয়া হয় ওকে। কি দেওয়া হয় বলতো? শুধু অগ্রিম গুদাম ভাড়া দেওয়া হয়, শুধু অগ্রিম গুদাম ভাড়া দেওয়া হয়। দ্যাটস ইট। এটুক জানলে এনাফ। এটুক মনে রাখতে পারলে তুমি অনেক পড়া হয়ে গেছে, তোমার অনেক কিছু তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এবার একটু বলো, আমার মনে হয় সবাই বুঝতে পারছো এই প্রত্যয়পত্রের যে ব্যাপারটা আমি বুঝাইছি। ও আমি সরবো রে। ওকে, লিখো এবার তোমরা। এগুলো দিয়ে দিব, যদিও তুমি চাইলে দুটো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে হচ্ছে ওকে, আই বিলিভ এতক্ষণ হয়ে গেছে। তারপরে এটা একটা স্ক্রিনশট নিতে পারো, তাহলে দুটো স্ক্রিনশট হয়ে গেল, তোমার কাছে থাকলো। এবং এটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তুমি পিডিএফটা পেয়ে যাবে, কোনো টেনশন করার দরকার নাই। দ্যাটস ইট। ওকে, এই ছিল আমাদের প্রত্যয়পত্রের প্রকারভেদ। আর দুটো ছোট ছোট টপিক আছে এখানে, আমরা এটা একটু শেষ করতে চাই। ওকে, এবার আসো
ফ্যাক্টরিং কি? ফ্যাক্টরিং তোমরা ইতিমধ্যে জানছো যে প্রাপ্য বিল বাট্টাকরণ, ডিসকাউন্টিং করছো না, বিনিময় বিল বাট্টাকরণ এগুলো করছো না? ইয়েস, এটাকে বলা হয় ফ্যাক্টরিং। তার মানে একটা বিনিময় বিল যখন মেয়াদ পূর্তির আগে কম দামে ফ্যাক্টরের কাছ থেকে বাট্টাকরণ করা হয়, সেটার নাম হচ্ছে ফ্যাক্টরিং। সেটার নাম কি? ফ্যাক্টরিং। এটা সুন্দর করে এখানে দেওয়া আছে, সুন্দর করে সবকিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে, ব্যাখ্যা দেওয়া আছে। তুমি একটা তোমার দেনাদারের কাছ থেকে একটা বিল পাইছো, যেটার নাম হলো প্রাপ্য বিল, যেটা তোমাকে টাকা দিবে 3 মাস পরে। কয় মাস পরে? 3 মাস পরে। কিন্তু তোমার এখন টাকা দরকার, তুমি কি করছো? তুমি ব্যাংকের কাছে গেছো, ব্যাংক তোমাকে বললো যে এইটা 1 লাখ টাকার ছিল, তোমাকে 1 লাখ টাকা দিবে না, তোমাকে দিবে 90,000 টাকা। ওকে, দেন, আমার যেহেতু এখন টাকা লাগতেছে 90,000ই দেন, তোমাকে 90,000 দিয়ে দিল। তার মানে তুমি এখন বাট্টা করে নিলা। বাট্টা কেন বলা হচ্ছে? কারণ এটার দাম 1 লাখ টাকা, তোমাকে দিচ্ছে 90,000 টাকা, তাহলে তোমাকে যে 10,000 টাকা কম দিচ্ছে, এটাই হলো বাট্টা, ডিসকাউন্ট। এই জন্য এটার নাম হলো ডিসকাউন্টিং, বাট্টাকরণ। এটার শুদ্ধ নাম, সুন্দর নাম, স্মার্ট নাম হচ্ছে ফ্যাক্টরিং। এখানে ফ্যাক্টর বলা হয় ব্যাংকে, ব্যাংকে বলা হয় ফ্যাক্টর, কারণ ও ফ্যাক্টরিংটা করে দিচ্ছে, এই জন্য ওকে বলা হয় ফ্যাক্টর। কাকে? ব্যাংকে। এই যে প্রাপ্য বিল কিনে দেনাদার থেকে অর্থ সংগ্রহ করলে তাকে ফ্যাক্টর বলে। কি বলা হয়? ফ্যাক্টর বলা হয়। প্রাপ্য বিলটা কিনতেছে কে? ব্যাংক কিনে নিচ্ছে। টাকাটা সংগ্রহ করতেছে কার কাছ থেকে? ওই যে সে দেনাদারের কাছ থেকে টাকাটা পরবর্তীতে ব্যাংক কালেকশন করে নেবে। এই যে 1 লাখ টাকার বিল তোমাকে যে 90,000 টাকা দিল, কিন্তু ব্যাংক তো ঠিকই 3 মাস পরে ওই 1 লাখ টাকায় কালেকশন করবে ওই দেনাদারের কাছ থেকে। এই মাঝখানে 10,000 টাকাটাই হচ্ছে ব্যাংকের জন্য লাভ। সো এখানে ব্যাংকে বলা হয় ফ্যাক্টর। যদি ওই দেনাদার টাকা না দেয় কি হবে? এটা ব্যাংকের দায়িত্ব, ওই ফ্যাক্টরের দায়িত্ব। এটা ব্যাংক বুঝবে কিভাবে টাকা নিবে না নিবে, এটা আমার আর দায়ভার নাই। ওকে, সো দ্যাটস ইট। এবার আসো নেক্সট ওয়ান, ফরফেইটিং। ফরফেইটিং মানে কি? এটা যদি অনেকের জন্য একদম নতুন নাম হইতে পারে, অনেকের জন্যই, এটা নতুন হইতে পারে। তুমি পাওনাদারের কাছে, আই মিন রপ্তানিকারকের কাছে তুমি একটা বিল পাঠাইছো না? ওকে একটা বিল পাঠাইছো, স্বীকৃতি দিয়ে একটা বিল পাঠাইছো না ওকে? ও তোমার কাছে একটা বিল প্রস্তুত করে পাঠাইছিল, তুমি সেটা অ্যাকনোলেজ করে একটা বিল পাঠাই দিছো ওকে। সেই বিলটা জমা রেখে ও চাইলে লোন নিতে পারে। কি নিতে পারে? কাউকে দিয়ে লোন নিতে পারে। একটু ডিপ থিঙ্ক দাও, একটু ভালো মতো চিন্তা করো। আসো একটু আমরা দেখি। এই হচ্ছে রপ্তানিকারক, এটাকে রপ্তানিকারক। আর এই হচ্ছে আমদানিকারক, এটাকে এই আমদানিকারক। তুমি আছো বাংলাদেশে, তুমি পণ্য আনবা কার কাছ থেকে? এই সুইডেন থেকে তুমি পণ্য আমদানি করবা তোমার দেশে, বাংলাদেশে পণ্য আমদানি করবা। সো তুমি হচ্ছে ক্রেতা, তুমি কে? ক্রেতা। আর ও হচ্ছে বিক্রেতা। ওকে, বিক্রেতা মানে কি? পাওনাদার। এটা নতুন করে বোঝানোর আর কিছু নাই। আর ক্রেতা মানে কি? ও দেনাদার। ক্রেতা মানে কি? ও হচ্ছে দেনাদার। ও কি? দেনাদার। পাওনাদার যখন একটা বিল প্রস্তুত করে দেনাদারের কাছে পাঠাইছে, যেহেতু পণ্য কিনছে, ও স্বীকৃতি দিছে আমি তোমাকে টাকা দিয়ে দিব, দেন ও আবার এটা ওর কাছে পাঠাই দিছে যে আমি তোমাকে 3 মাস পরে টাকা দিয়ে দিব। টাকা দিবে কে? দেনাদার। কাকে দিবে? এই পাওনাদারকে দিবে। কয়দিন পরে? 3 মাস পরে। কিন্তু ওর এখন টাকা দরকার, ও কি করবে? ও এই যে বিলটা, এটাকে বলা হয় কি? বিনিময় বিল। এই বিলটা অন্য কারো কাছে বা ব্যাংকের কাছে এটা জমা রাখবে, জমা রেখে ব্যাংকের কাছ থেকে লোন নিবে। কি নিবে? লোন নিবে, ধার করবে। আচ্ছা বলো, ব্যাংক কেন ধার দিবে এখানে ওকে? ব্যাংক ধার দিবে কারণ ব্যাংক যে এই 3 মাস পরে আমদানিকারকের কাছ থেকে কিংবা ক্রেতার কাছ থেকে বা দেনাদারের কাছ থেকে টাকা যে পেয়ে যাবে, সেটা তো কনফার্ম, সেটা তো শিওর। এই জন্য ওকে যদি আমি লোন দেই তাহলে কোনো সমস্যা আছে না, কারণ ও তো টাকা পায় ওর কাছ থেকে, সেটা প্রমাণ তো আছে, দলিল তো আছে। ও যদি আমাকে টাকা নাও দিতে পারে, আমি এই দলিলটা বেচে দিয়ে আমি ওর কাছ থেকে টাকা নিব, কিংবা 3 মাস পরে ওর কাছ থেকে তো আমি এমনি টাকা নিতে পারবো। এই জন্য ব্যাংক লোন দেয়। এই হচ্ছে ফরফেটিং। ডেফিনেটলি ব্যাংক এখানে একটা প্রফিট করে। ওকে তার ওর কাছ থেকে যদি 1 লাখ টাকা পায়, 1 লাখ টাকা পায়, ওকে তো লোন আর 1 লাখ টাকা দিবে না, ওকে লোন দিবে 80,000 টাকা, 90,000 টাকা। সো মাঝখানে একটা প্রফিট ডেফিনেটলি করবে। এটাই ব্যাংকের ইনকামের একটা সোর্স। ওকে, এইটাই আছে এখানে। বইয়ে পড়ে নিয়ে আরো সুন্দর করে বুঝতে পারবা। এই লাইনটা হয়তো তুমি ভালো মতো বুঝতে নাও পারো, বাট এই সিনারিওটা তুমি দেখলে একদম ক্লিয়ার কাট হয়ে যাবে। দ্যাটস ইট। এবার আসলে নেক্সট,
মেইন পড়া শেষ, এখন বাকিগুলো হাবিজাবি পড়াশোনা। আর্থসামাজিক উন্নয়নে রেমিটেন্সের ভূমিকা। রেমিটেন্স মানে কি? এই যে তোমার আব্বু তোমার ভাই যে বাইরে আছে, বিদেশে যে আছে, ও যে টাকা পাঠায় তোমার দেশে, এটার নামই রেমিটেন্স। বলে না রেমিটেন্স যোদ্ধা, তারা ফাইটার, রেমিটেন্স ফাইটার। তারা কি কি কন্ট্রিবিউট করে? জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধি করে। বাইরের দেশ থেকে টাকা আসা মানেই আমাদের দেশের জিডিপি বাড়া, আমাদের দেশের ইনকাম বাড়া, আমাদের দেশ উন্নত হওয়া, মাথাপিছু আয় বাড়া, রাষ্ট্রীয় সামর্থ্য বৃদ্ধি। কেন? তুমি ওই টাকা দিয়ে, বাইরের থেকে টাকা আসা মানে তুমি সেই টাকা দেশে ইউজ করে তুমি অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারবা, অনেক বেশি শিল্প কারখানা তৈরি করার মাধ্যমে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবা। সো এটাই হচ্ছে রাষ্ট্রীয় সামর্থ্য বৃদ্ধি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি। যত বেশি ডলার আসবে তোমার দেশে, তত তোমার বৈদেশিক যে মুদ্রাটা কিংবা যে রিজার্ভটা সেটা বাড়বে। এজন্য রেমিটেন্সকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়। যত বেশি রেমিটেন্স আসবে তত একটা দেশ মানে কি বলবো যে স্টেবল হবে, একটা দেশ মানে মুভ ফরওয়ার্ড, বেটার করবে, ভালো করবে। ওকে, দেন নেক্সট, আর্থসামাজিক উন্নয়নে রেমিটেন্সের ভূমিকা। আরো আছে দেশীয় মুদ্রার মূল্যমান বৃদ্ধি। মানে আগে তুমি $1 সমান ধরো তোমার 120 টাকা দেওয়া লাগতো, তার মানে ইউএস এর $1 মানে তোমার দেশের 120 টাকা। বাট যখন রেমিটেন্স আসবে, তোমার দেশের টাকার মানটা যখন বাড়বে, তখন $1 সমান আর 120 হবে না, তখন $1 সমান হয়ে যাবে 110 টাকা। সরি, $1 সমান হয়ে যাবে 110 টাকা। তুমি বুঝতে পারো বা তুমি বলতে পারো, যদি তুমি এই টপিকটা নিয়ে কিংবা আমি যা পড়াইছি এটা নিয়ে যদি তুমি মিনিমাম নলেজ তুমি যদি গ্যাদার না করতে পারো, তাহলে তুমি আমাকে বলবা যে হিসাব বিজ্ঞানের নীতিগত ভুলের মতো করে তুমিও আমাকে বলতে যাবা ভাই এখানে তো টাকা কমছে, আমার দেশের টাকার মান কমে গেছে, ব্যাপারটা কি এমন কিনা? না, ব্যাপারটা কেন উল্টা। তুমি আগে 120 টাকা দিয়ে $1 কিনতে পারতা, বাট এখন 110 টাকা দিয়ে $1 কিনতে পারতেছো, কিংবা তুমি এখন 100 টাকা দিয়ে $1 কিনতে পারতেছো। তার মানে কি তোমার দেশের টাকার মান বাড়ছে, ইউএস এর ডলারের মান কমে গেছে, এটা মিন করে। সো যত বেশি ডলার তোমার দেশে আসবে, তত তোমার এই দেশীয় মুদ্রার মানটা বেড়ে যাবে, এই বিনিময় হারটা আস্তে আস্তে তোমার দেশের ফেভারে আসবে। পারিবারিক সমৃদ্ধি অর্জন, বেকার সমস্যা দূরীকরণ, ভোগ উৎপাদন বৃদ্ধি, এগুলো বলে আমি তোমাদেরকে লজ্জা দিতে চাই না। প্রত্যেক বছরের মাধ্যমে আমদানি রপ্তানি পদ্ধতি, ডেফিনেটলি ভাই এখানে নতুন করে বলার কিছু নাই। আমদানিও বাড়বে, রপ্তানিও বাড়বে, যত প্রত্যেক বছর বেশি করা যাবে। মাঝখান দিয়ে এই আন্দোলন নিয়ে আমাদের দেশের যে পরিবর্তিত পরিস্থিতি, এটা নিয়ে ব্যাংকগুলো খুবই কঠিন পরিস্থিতি ফেস করছিল। তারা এলসি খুলতেই পারতেছিল না, তাদের ওই টাকা নাই। কেন? টাকা মানুষকে লোন দিছিল, বিভিন্ন মানুষকে ওরা নিয়ে এখন চলে গেছে, ভাগছে, ওরা সেই লোন তুলতে পারতেছে না, ওদের কাছে টাকা নাই, ওরা ওই রপ্তানিকারকে টাকা দিবে কেমনে, এই জন্য এলসি খুলতেই পারতেছিল না। বাংলাদেশ ব্যাংক অনেকদিন একদম এলসি খোলা বন্ধই করে দিছিল, যে না এলসি খোলাই যাবে না। এলসি খোলা যাবে না মানে কি? তুমি পণ্য ইম্পোর্ট করতে পারতেছো না, ইম্পোর্ট না করতে পারলে তোমার দেশের কোনো প্রোডাকশনই হচ্ছে না, তোমার না খায় মরা লাগবে, এরকম যদি বেশ কিছুদিন চলতে থাকে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এই প্রত্যয়পত্র না খোলা হয়, তোমার আমদানি রপ্তানি দুটাই কিন্তু একদম মানে খুবই কাহিল অবস্থা হয়ে যাবে। সো এই দুটাকে হেল্প করে হচ্ছে তোমার এই প্রত্যয়পত্র। প্রত্যয়পত্র দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট প্রত্যয়পত্র, আর একটা হচ্ছে আচ্ছা এগুলোর দরকার নাই, জাস্ট তাও এমনি নাম দুইটা মনে রাখো। বাট মেইন প্রত্যয়পত্রের প্রকারভেদ হচ্ছে আগেরগুলা। এখানে কি বলা হচ্ছে? জাতীয় প্রত্যয়পত্র ইস্যুকারী ব্যাংকের কোনো নির্দিষ্ট শাখা বা প্রতিনিধির নিকট পাঠায় এরূপ পত্র প্রদর্শন করে পত্র গ্রহীত অর্থ সংগ্রহ করতে পারে। মানে স্পেসিফিক কোনো একটা ব্যাংকের ব্রাঞ্চকে বলে যে তুমি টাকা দিয়ে দাও, শুধু ওই ব্রাঞ্চই টাকা দিবে, এটাই হচ্ছে নির্দিষ্ট প্রত্যয়পত্র। আর ভ্রাম্যমাণ মানে কি? তোমাকে একটা প্রত্যয়পত্র দিছে, তুমি সেটা যে কোনো ব্রাঞ্চের যে কোনো শাখা থেকে, যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে তুমি টাকা তুলতে পারবা। এটাকে বলা হয় ভ্রাম্যমাণ, ফ্লোটিং এটাকে বলা হয়। ঠিক আছে? ওকে, সো এগুলা হাবিজাবি। এবার আসো নেক্সট, প্রয়োজনীয়তা। হাবিজাবি আমদানিকারকদের জন্য গুরুত্ব কি? নিশ্চিত পণ্য প্রাপ্তিতে সহায়তা, ও টাকা পেমেন্ট না করে পণ্য পেয়ে যাচ্ছে, ঋণ পেয়ে যায়। ওই যে ব্যাংক প্রত্যয়পত্র মানে কি? একটা ঋণের পত্র, সো ঋণ পেয়ে যাচ্ছে ও, নাহলে ওর টাকাটা পেমেন্ট করা লাগতো, এখন সে পেমেন্ট না করে ও একটা ঋণ হিসেবে ইউজ করতে পারতেছে। রপ্তানিকারকের ক্ষেত্রে কি? ও টাকা পাবে, এটা নিশ্চিত, ঝুঁকি কমে যাচ্ছে ওর অ্যাঙ্গেল থেকে। ও অনেক সময় ওই যে অগ্রিম প্রত্যয়পত্রের মাধ্যমে, লাল দফা সবুজ দফা এগুলোর মাধ্যমে অগ্রিম টাকা পায়। এগুলো হচ্ছে ওর অ্যাঙ্গেল থেকে অপরচুনিটি, আর এটা হচ্ছে ওর অ্যাঙ্গেল থেকে ইম্পর্টেন্স, অপরচুনিটি। ওকে ফাইন, আমরা হচ্ছে এই চ্যাপ্টারের যে কনসেপচুয়াল জিনিসপত্র সেগুলো শেষ করতে পেরেছি এখন পর্যন্ত।
না 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 না, এগুলো দেশে আসতেছে, তোমার ফ্যামিলি মেম্বারকে পাঠাচ্ছে, দ্যাটস ফাইন, বাট এগুলো দেশে আসতেছে, দেশের ফর্মাল চ্যানেলের থ্রুতে আসতেছে। বাট তুমি যদি এগুলা ওই যে অনেক সময় ইলিগেল ওয়েতে আনে না, এদেরকে ধরে ফেলে না, টাকা দেখো না যে যদি ইলিগেল কোনো ওয়েতে আনে, কারণ ইলিগেল আনলে সেটা দেশের হিসেবে থাকে না, ঠিক আছে? সো এই জন্য ওরা উৎসাহ দেয়, বিভিন্ন সময় দেখবা ওয়ার্কশপ করে যে রেমিটেন্স আনুন, সমৃদ্ধি করুন, হেন তেন হাবিজাবি, আরো বোনাস দেয় অনেক সময় রেমিটেন্স আনলে ব্যাংকে দেখবে না 2% বোনাস দেয়, 1.5% বোনাস দেয়। তুমি 100 টাকা আনলে তোমাকে 102 টাকা দিবে, এরকম আছে না? তোমাকে যেন টাকা আসে, ডলার আসে দেশে, এটাই। ওকে, পেটের জন্য সাজেশন দিব মানে কি? তোমার কি পেট বেড়ে যাচ্ছে এরকম কিছু? ওকে, নেক্সট। সো সিকিউ আমরা একটু দেখি, আমরা কয়েকটা সিকিউ একটু দেখি যে কি কোশ্চেন করতে চায়। এটা একটা কলেজ ছিল, কোন কলেজ আমি ভুলে গেছি, এনডিসিএম মানে কি, নটরডেম কলেজ মনে হয়, ময়মনসিংহের মনে হয়, হ্যাঁ নটরডেম কলেজ ময়মনসিংহের। ঢাকা একটা আছে, ময়মনসিংহে একটা আছে। আসফা ব্যাংক লিমিটেড ঢাকার মতিঝিল অবস্থিত। কোথায়? ঢাকার মতিঝিলে। ব্যাংকটি এক ধরনের বাণিজ্যিক দলিল বাট্টা করে ডিসকাউন্টিং করে, যা আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে আস্থার সৃষ্টি করে। এটা কি? বিনিময় বিল, প্রত্যয়পত্র। সম্প্রতি গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকটির লেনদেনে আধুনিক সুবিধা প্রচলন করায় দিন দিন গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বলা হচ্ছে উদ্দীপকে কোন ধরনের বাণিজ্যিক দলিল ইস্যুর কথা বলা হয়েছে? তাহলে কি বলবা তুমি? বিনিময় বিল বলবা। কি বলবা? বৈদেশিক বিনিময় বিল বলবা। ওকে, তারপর হচ্ছে আসফা ব্যাংকের সাফল্যের কারণগুলো উদ্দীপক, ওই যে আধুনিক সুযোগ সুবিধা দিচ্ছে, মানে এখন বর্তমান হচ্ছে আধুনিক যুগ। সো আধুনিক সুযোগ সুবিধা যত বেশি দিবে, মানুষজন অল্প সময় অল্প খরচে ব্যাংকিং সার্ভিস নিতে পারবে, লাইনে দাঁড়াতে হবে না, এইসব হাবি যাবে, এগুলো লিখতে হবে আর কি। সো এটার গুরুত্ব অপরিসীম। প্রথম কথা হচ্ছে এটার যৌক্তিকতা অবশ্যম্ভাবী, এটা অবশ্যই যৌক্তিক, এটা গুরুত্ব অপরিসীম, এসে লিখে দিবা। ওয়ার্ল্ড ফ্যাশন লিমিটেড একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। পোশাক রপ্তানির বিপরীতে প্রতিষ্ঠানটি আমেরিকার এফসি ব্যাংক কর্তৃক নিশ্চয়তাপ্রাপ্ত একটি প্রত্যয়পত্র পায়, যার মাধ্যমে আমদানিকারক জাহাজি খরচ, বীমা শুল্ক, কর ও পণ্য পরিবহন খরচ প্রদান করেছে। রপ্তানির শর্তানুসারে প্রতিষ্ঠানটি কে জাপান থেকে কাপড় ও সুতা আমদানি করতে হবে। ওয়ার্ল্ড ফ্যাশন লিমিটেড নগদে কোনো টাকা পরিশোধ করতে না পেরে প্রাপ্ত প্রত্যয়পত্রটি ব্যাংকের নিকট বন্ধক রেখে কাপড় ও সুতা আমদানির ব্যবস্থা গ্রহণ করেছে। বলো, ওয়ার্ল্ড ফ্যাশন লিমিটেডের প্রাপ্ত প্রত্যয়পত্রটি কোন ধরনের? এই যে প্রথমে যে একটা পণ্য পাইছে, কি বলে যে একটা হচ্ছে প্রত্যয়পত্র পাইছে, এটা কোন ধরনের প্রত্যয়পত্র? সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো। প্রথম প্রত্যয়পত্রটা কোন ধরনের প্রত্যয়পত্র? এখানে কোন কোন টাকা দিবে? জাহাজি খরচ দিবে, বীমা দিবে, শুল্ক দিবে, তাহলে এটা হচ্ছে অগ্রিম। কোন ধরনের অগ্রিম? এটা হচ্ছে লাল দফা অগ্রিম। এটা হচ্ছে লাল দফা অগ্রিম, লাল দফা অগ্রিম প্রত্যয়পত্র। এটা হচ্ছে লাল দফা অগ্রিম প্রত্যয়পত্র। এটা হচ্ছে লাল দফা অগ্রিম প্রত্যয়পত্র। ভেরি গুড আবরার আহমেদ। ওকে, ঘ নাম্বার। ওয়ার্ল্ড ফ্যাশন লিমিটেড জাপান থেকে কাপড়ের সুতা আমদানির ক্ষেত্রে প্রত্যয়পত্র বন্ধক রাখা ছাড়া আর কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারত? প্রত্যয়পত্র বন্ধক রাখা ছাড়া হচ্ছে ও ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র নিতে পারতো। একটা প্রত্যয়পত্র বন্ধক রেখে আরেকটা প্রত্যয়পত্র ব্যাংকের নিকট থেকে বন্ধক রেখে, আচ্ছা ও এটাই করছে না, ও লোন নিতে পারতো। ও হচ্ছে ওয়ার্ল্ড ফ্যাশন নগদে কোনো টাকা পরিশোধ করতে না পেরে প্রাপ্ত প্রত্যয়পত্রটি ব্যাংকের নিকট বন্ধক রেখে কাপড় ও সুতা আমদানির ব্যবস্থা গ্রহণ করেছে। নগদে টাকা পেমেন্ট করতে পারে নাই, সেটা বন্ধক রাখছে। তাহলে হচ্ছে ও রপ্তানির শর্তানুসারে প্রতিষ্ঠানটিকে জাপান থেকে কাপড় ও সুতা আমদানি করতে হবে। ওকে, ওয়ার্ল্ড ফ্যাশন লিমিটেড নগদে কোনো টাকা পরিশোধ করতে না পেরে প্রাপ্ত প্রত্যয়পত্রটি ব্যাংকের নিকট বন্ধক রেখে কাপড় ও সুতা আমদানি ব্যবস্থা করে ও ডিসকাউন্টিং করতে পারতো, ও বাট্টা করতে পারতো, বাট্টা করে যে টাকা সে টাকাটাও পেমেন্ট করতে পারতো, তখন ও নগদ টাকা পেমেন্ট করতে পারতো। এটা একটা সোর্স ছিল ওর। হ্যাঁ, এই আতিকা শুধু অগ্রিম লিখলে হবে না ভাইয়া, এখানে হচ্ছে তোমার ওই ইনফরমেশনগুলো দেওয়া আছে না, এই যে জাহাজি খরচ, বীমা শুল্ক, এগুলো দেওয়া থাকা মানে কি? এটা হচ্ছে লাল দফা, এটা মেনশন করে দিতে হবে। ও টেস্টের জন্য তুমি পেট বলতেছো কেন? এবার আসো নেক্সট, আরেকটা দেখি, আর দেখবো না। সুবর্ণা কর্পোরেশন একটি আমদানিকারক প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি জাপান থেকে গার্মেন্টস ফ্যাক্টরির জন্য বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ আমদানি করে। গার্মেন্টস ফ্যাক্টরিতে নিশ্চয়তাপত্র রপ্তানিকারকের কাছে পাঠাতে হয়। অন্যদিকে যমুনা গার্মেন্টস ফ্যাক্টরি বিদেশে পোশাক রপ্তানি করে। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 19 আসছিল। যমুনা গার্মেন্টস ফ্যাক্টরি বিদেশে পোশাক রপ্তানি করে। পণ্য রপ্তানির পর প্রতিষ্ঠানটি তৈরিকৃত এক ধরনের দলিল আমদানিকারকের নিকট প্রেরণ করে। আমদানিকারক উক্ত বিলে স্বীকৃতি দিয়ে রপ্তানিকারকের নিকট প্রেরণ করে। তাহলে এটা কি? এটা বিনিময় বিল, বৈদেশিক বিনিময় বিল। পরেরটা,
উদ্দীপকে বর্ণিত সুবর্ণ কর্পোরেশন রপ্তানিকারকের কাছে কোন ধরনের দলিল পাঠায়? সুবর্ণ কর্পোরেশন একটি আমদানিকারক প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি জাপান থেকে গার্মেন্টস ফ্যাক্টরির জন্য বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ আমদানি করে। গার্মেন্টস ফ্যাক্টরিতে নিশ্চয়তাপত্র রপ্তানিকারকের কাছে পাঠাতে হয়। তাহলে এটা প্রত্যয়পত্র, প্রথমটা হচ্ছে প্রত্যয়পত্র, তারপর পরেরটা হচ্ছে বিনিময় বিল, বৈদেশিক বিনিময় বিল। বৈদেশিক এই যে কি ভূমিকা পালন করে, হাবি যাবে এগুলো সব লিখে দেওয়া আর কি, যে প্রত্যয়পত্র, বিনিময় বিল, এই সেই এগুলো লিখে দেওয়া। ওকে, সো আমি আর সিকিউ প্র্যাকটিস করাচ্ছি না। দেন হচ্ছে আমি কয়েকটা এমসিকিউ দেখাচ্ছি কি টাইপের হতে পারে। আমি সব করাবো না, এটা আমি আগেই বললাম, যেহেতু আজকে 2টা চ্যাপ্টার আমার শেষ করতে হবে। ফাইন, এবার হচ্ছে আর যে কয়টা আছে এখানে, আরো 2টা-3টা মনে আছে, 2টা বা 3টা আছে মনে হয়, এগুলো তোমরা দেখে নিও। প্রথমে আমরা দেখি একটু, প্রথমটা একটু বলো। প্রথম এমসিকিউ নাম্বার 1, নাম্বার 1টা হচ্ছে, 1 নম্বর এমসিকিউটা হচ্ছে টিটি এর পূর্ণরূপ কি? ওকে, নাম্বার 1 হচ্ছে টিটি এর পূর্ণরূপ কি? ফাইন, আমরা হচ্ছে বিনিময়ের অনেকগুলো মাধ্যম ছিল, ডাক যুগে, তার যুগে, তারপর ইমেইলের মাধ্যমে, এটিএম কার্ডের মাধ্যমে, ব্যক্তিগত চেকের মাধ্যমে, বৈদেশিক বিনিময়ের মাধ্যমে, ব্যাংকের আজ্ঞাপত্রের মাধ্যমে, এরকম অনেকগুলো ওয়ে ছিল না? তার মধ্যে একটা ছিল টেলিগ্রাফ, একটা ছিল কি টেলিগ্রাফ। সো এখানে হচ্ছে ট্রাভেলার্স ট্রান্সপোর্ট না, ট্রাভেলার্স চেক ছিল, ট্রান্সফার টেকনিক এরকম কিছু ছিল না, টিচার্স ট্রেনিং নামে কিছু ছিল না। সো দিস ওয়ান বি নাম্বার, টেলিগ্রাফিক ট্রান্সফার মানে তার যুগে প্রেরণ। ওকে, 1 নাম্বার। 2 নাম্বার, সুইফট কি ছিল? একটা পরিশোধ পদ্ধতি, আন্তর্জাতিক একটা আন্তঃব্যাংকিং পরিশোধ পদ্ধতি ছিল। স্টক এক্সচেঞ্জ না, বিনিময় প্রতিষ্ঠান, বাকিগুলো হবে না। 3 নাম্বার, বৈদেশিক বিনিময় হার নির্ধারণের আধুনিক তত্ত্ব কোনটি? বলছিলাম না 3টা ছিল প্রথমে, একটা ছিল স্বর্ণমান, 2 নম্বর ছিল ক্রয় ক্ষমতার তত্ত্ব যেটা ছিল গুস্তাভ ক্যাসেলের, আর 3 নম্বরটা ছিল হলো তোমার আধুনিক তত্ত্ব যেটা ছিল হলো তোমার চাহিদা যোগানের মাধ্যমে যেটা ফিক্সড করা হয়। সো চাহিদা যোগান তত্ত্ব, কোন তত্ত্ব বলতো? চাহিদা যোগান তত্ত্ব। বাট এখানে একটু ঝামেলা আছে, হালকা করে একটু ঝামেলা আছে। সে ঝামেলাটা কি জানো? চাহিদা যোগানের ক্ষেত্রে যে মুদ্রা ইউজ করা হয় সেটার নাম হলো ভাসমান মুদ্রা। যদিও ভাসমান মুদ্রা তত্ত্ব নামে কিছু নাই, বাট এই চাহিদা যোগানের ক্ষেত্রে যে মুদ্রাটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফ্লোটিং থেকে ভাসমান। এই যে একবার উঠতেছে একবার নামতেছে, চাহিদা বাড়লে যোগান কমলে যোগান আর চাহিদার মধ্যে যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হয় না, এটা ফ্লোটিং থাকে। এই জন্য বলা হয় এখানে যে মুদ্রাটা ইউজ করা হয় সেটার নাম ভাসমান মুদ্রা। বাট ভাসমান মুদ্রা তত্ত্ব নামে কিছু নাই। 3টা তত্ত্ব আমরা দেখছি, একটা হচ্ছে মিন প্যারিটি তত্ত্ব, কোনটা? ওই যে টাকশাল রেট, যেটা মুদ্রামান স্বর্ণমান এর ক্ষেত্রে যেটা ইউজ করা হয়, মিন প্যারিটি তত্ত্ব ছিল। ক্রয় ক্ষমতা, এটা ছিল কোনটা? এটা ছিল আমাদের 2 নাম্বারটা, যেটা কাগজি মুদ্রার ক্ষেত্রে যেটা প্রথমটা ছিল গুস্তাভ ক্যাসেল যেটা ক্রিয়েট করছিল, আর 3 নাম্বারটা ছিল চাহিদা, এটা হচ্ছে আধুনিক তত্ত্ব। ঠিক আছে, ওকে ফাইন। সো আমি আর সময় নষ্ট না করি, 4 নাম্বার কি ছিল? ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বের জনককে দেখছো? গুস্তাভ ক্যাসেল, এই যে গুস্তাভ ক্যাসেল। ওকে ফাইন, আমি আর এগুলো করাবো না, এখানে আরো অনেকগুলো আছে। পরেরটা কি ছিল? পরেরটাও ছিল সেম, এটা চিটং বোর্ডে আসছে 19 সালে, গুস্তাভ ক্যাসেল, এই যে। ওকে ফাইন, এটা ছিল 5 নাম্বার। বাকিগুলো তোমরা করে নিও, কোনোটা এমসিকিউ না পারলে আমাকে বলে দিও একটু, হ্যাঁ। নেক্সট ওয়ান হচ্ছে আরো মোটামুটি 10-12টা বা 15টা, 10-12টা থাকতে পারে এমসিকিউ।